মনে হয় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কি বলো মন্ত্রী? তাড়াতাড়ি পা চালিয়ে রাজবাড়ি ফিরে চলুন মহারাজ, না হলে বৃষ্টিতে ভিজে পুরো ভেজা দাঁড় কাক হয়ে যাব। সেই ভালো, চলো চলো চলো। সর্বনাশ! আরে আমার ঘরের চাল যে ফুটো দিননি। অনেকবার বলেছি বর্ষা আসার আগে ঘরের চালখানা সারিয়ে নাও, সারিয়ে নাও। তখন তো কথা কানে ঢোকেনি। এবার বোঝো ঠালা। বাবা, তোড়ো তোড়ো তোড়ো। বৃষ্টি নামার আর সময় পেল না। ধর ধর। কি হলো মহারাজ, দাঁড়িয়ে পড়লেন কেন? তাড়াতাড়ি চলুন। দেখো দেখো মন্ত্রী, বাচ্চারা এই বৃষ্টির মধ্যে কত আনন্দ নিয়ে খেলা করছে। ওদের দেখে আমারও ওদের সঙ্গে খেলা করতে ইচ্ছে করছে যে। ও বাচ্চারা, আমিও খেলবো তোমাদের সঙ্গে। এই আমাকেও খেলতে নাও না গো তোমাদের সঙ্গে। ওই দেখ, মহারাজও আমাদের সঙ্গে খেলবে বলছে। এই নিন মহারাজ, এই নিন। এই বৃষ্টির মধ্যে আপনি খেলা করবেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেল মহারাজ? অবশ্য হতেও পারে। শুনেছি বেশিক্ষণ ভেজা মাথায় থাকলে ঠান্ডা লেগে মাথার ঘিলু কাজ করা বন্ধ করে দেয়। আপনারও তাই হয়েছে বলে মনে হচ্ছে। কি? আমার মাথায় ঠান্ডা লেগে ঘিলু কাজ করা বন্ধ করে দিয়েছে? এত বড় কথা! দাঁড়াও, এইবার দেখো মন্ত্রী, আমার মাথায় ঠান্ডা লাগার ফল। ওরে বাবা রে, আর বলবো না, ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আর বলবো না এমন কথা। না না না, সব কিচ্ছু শুনবো না। এই নাও। কি মজা, কি মজা, কি মজা! আজ যে করেই হোক মহারাজকে রাজি করিয়ে এই মাসের বেতনটা অগ্রিম চাইতেই হবে, না হলে আমাকে আর আমার গিন্নিকে বিছানার উপর ছাতা খুলে শুয়ে ঘুমোতে হবে। ওই দেখুন, গোপালও এসে গেছে। রোজ গোপাল রাজসভায় আসতে দেরি করে, কিন্তু আজ গোপালও রাজসভায় চলে এলো। কিন্তু মহারাজ এখনো এলেন না। আমি এসে গেছি, এসে গেছি, এসে গেছি। কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? আরে খেলা করতে গিয়ে হয়েছে গোপাল। রাস্তা দিয়ে হেঁটে আসতে গিয়ে দেখলাম তোমার নাতি নাতনিরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খেলা করছে। আর ওদের দেখে আর খেলার লোভ আমি সামলাতে পারলাম না জি। আর মন্ত্রী মশাই, আপনার এই অবস্থা হলো কি করে? ওই মহারাজকে বারণ করতে গেছিলাম, শুনলেন না? কি মারটাই খেলাম, বুঝেছেন? এখনো সারা শরীর যন্ত্রণায় টনটন করছে। সে তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই, ভিজে দাঁড় কাক। মহারাজ, ভিজে রাজপোশাক পরে বেশিক্ষণ থাকা উচিত নয়। এতে আপনার ঠান্ডা লেগে যেতে পারে। ঠিক বলেছ রাজবৈদ্য, আমি বরং স্নান সেরে আসি। তাহলে আজকের মতন রাজসভা ছুটি? হ্যাঁ হ্যাঁ, আজ ছুটি। তোমরা যে যার মতো বাড়ি ফিরে যাও। কে গরম গরম খিচুড়ি খেয়ে জব্বর একটা ঘুম দাও। আরে বাবা, বর্ষাকাল এসে গেছে বলে কথা। বর্ষাকালে খিচুড়ি না খেলে জমে নাকি? কি বলো গোপাল? আগে সে তো বটেই, কিন্তু বাবারে বাবা, ছুটির নাম শুনেও গোপালের মুখ কিন্তু। হ্যাঁ, ছুটির নাম শুনেও আমার মুখে কিন্তু, কারণ আমার ঘরের চাল ফুটো হয়ে গেছে। আর ঘরের চাল সারাবার পয়সা নেই তোমার কাছে।
আর তাই তুমি আমার কাছে আবার অগ্রিম বেতন চেয়ে বসবে, তাই তো গোপাল? হ্যাঁ, আচ্ছা আমার মনের কথা আপনি জানলেন কি করে মহারাজ? এ আবার নতুন কি? প্রত্যেকবারই বর্ষাকালে তুমি ঘরের চাল সারানোর নাম করে আমার কাছে অগ্রিম বেতন চাও। এই গোপাল, মহারাজ তো তোমাকে রোজ রোজ এত পুরস্কার দেন, বলি সেগুলো রাখো কোথায় শুনি? এ তো আচ্ছা জ্বালাতন, সবাই মনে করে আমি কত বড় লোক। এদিকে বাজারে চাল ডালের আগুন ছোঁয়া দাম, বলি সেগুলো কিনতে কি ট্যাকের করি খরচ হয় না? সেগুলো কি মুখ দেখে আসে নাকি? হ্যাঁ, গোপাল দেখছি খুব রেগে গেছে বলে মনে হচ্ছে। না 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 না, এত সহজে আমি গোপালকে অগ্রিম বেতন দেব না। একটু গোপালের পিছনে লেগেই দেখা যাক। না না গোপাল, সে তুমি যে অজুহাতি দাও, আমি তোমাকে এই মাসে অগ্রিম বেতন দিতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। এই নিন, এবার গিয়ে তাড়াতাড়ি স্নান সেরে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি আজ মুগ ডালের খিচুড়ি করেছি, আর তার সাথে গরম গরম বেগুনি। তাড়াতাড়ি আসুন। আহ আহ, বাইরে বৃষ্টি আর পেটে খিচুড়ি, সঙ্গে সঙ্গে গরম বেগুনি। আহ, কি যেন স্বর্গ। সে কি, মহারাজ তোমাকে অগ্রিম বেতন দেবেন না বললেন? হ্যাঁ তাই তো বললেন। এবার কি হবে গো? আমাদের ঘর বাড়ি যে জলে ভেসে যাবে গো। এক কাজ করো গিন্নি, তুমি রান্না বান্না সেরে রান্নাঘরেই শুয়ে পড়ো। আর তুমি তুমি কোথায় শোবে শুনি? কেন, খাটের নিচে। হ্যাঁ? কাল রাতে সবার কেমন ঘুম হলো শুনি? ওহ, দারুণ! হ্যাঁ মহারাজ, দারুণ ঘুম হয়েছে। গতকাল সারা রাত বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ভালো ঘুম না হয় উপায় আছে নাকি? আর গোপাল, তোমার কেমন ঘুম হলো? আমার ফুটো ঘরের চাল দিয়ে জল পড়ছে জেনেও মহারাজ প্রশ্ন করলেন কেমন ঘুম হলো। হুম, আগে দারুণ ঘুম হয়েছে মহারাজ। সকালে ঘুমও ভেঙেছে দারুণ ভাবে। হ্যাঁ, সেটা কি রকম শুনি? আগে চোখ খুলে মুখ হা করলাম, ফুটো চাল থেকে বৃষ্টির জল সোজা আমার মুখে এসে পড়লো। ব্যাস, বৃষ্টির জলেই কুলকুচি করে চোখ মুখ ধুয়ে নিলাম। বাবা, উড়ি বাবারি। বাবারে, কোথা থেকে বেরোচ্ছে? মহারাজ, এটা জুতোর দুর্গন্ধ। চামড়ার জুতো বেশিক্ষণ ভিজে থাকলে এরকম দুর্গন্ধ বেরোয়। বাপরে বাপ, গন্ধের চোটে নাক করেছি বন্ধ। কিন্তু প্রশ্নটা হলো, কার জুতো থেকে আসছে এই দুর্গন্ধ? কাল আমার চামড়ার জুতো জোড়া বৃষ্টির জলে ভিজেছে, এখনো পায়ে কেমন ভিজে ভিজে ঠেকছে। ঠিক করে শুকোয়নি। আর কারণ না, আমার জুতো থেকেই তো এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। না না, স্বয়ং মহারাজের জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, এই কিছুতেই মানা যায় না। যে করে হোক এই দোষ অন্য কারুর ঘাড়ে চাপাতে হবে। কিন্তু কিন্তু কার ঘাড়ে চাপায়, কার ঘাড়ে? হ্যাঁ, গোপাল। গোপালের পেছনে যখন লাগবো বলে ঠিক করেছি, তখন একটু ভালো করেই লাগি। গোপাল, হ্যাঁ, গোপালের জুতো থেকেই এই বিশ্রী গন্ধটা বেরোচ্ছে। বললেই হলো,
আমি আমার জুতো জোড়া হাতে করে বয়ে এনেছি, জুতোতে এক ফোঁটা বৃষ্টির জল লাগতে দিইনি। আমার মনে হয় এই দুর্গন্ধ অন্য কারুর জুতো থেকে বেরোচ্ছে। নিজের দোষ ঢাকতে এখন লোকের নামে দোষ চাপানো হচ্ছে। মহারাজ, আপনি গতকাল বললেন না যে আপনি গোপালকে অগ্রিম বেতন দেবেন না? সেই রাগে গোপাল জুতোয় করে দুর্গন্ধ বয়ে এনে রাজসভায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা গোপালের একটা চাল। ঠিক বলেছো মন্ত্রী। আই গোপাল, যাও যাও যাও, তোমার জুতো আর তুমি দুজনেই এবার বাড়ি যাও তো। আর আজকের মতো রাজসভা এখানেই শেষ। বাবা, পুরো রাজসভাটাই একেবারে দুর্গন্ধে ভরে গেছে। ছি 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 ছি, ছি ছি। গোপাল, রোদ উঠলে জুতো জোড়া রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিও, না হলে গন্ধ যাবে না কিন্তু। শুকনো জুতো আর কি শোকাবো বিজ্ঞানী? যাক, দুর্গন্ধটা আগের থেকে একটু কমেছে বলে মনে হচ্ছে। তাই তো, দুর্গন্ধটা আর আগের মতন তো নেই। এখন দুর্গন্ধটা আগের থেকে অনেক কম। তার মানে মহারাজ, দুর্গন্ধটা আর কারুর জুতো থেকে নয়, আমাদের মহারাজের জুতো থেকে বেরোচ্ছে। আর তাই সেটা বুঝতে পেরে মহারাজ রাজসভা ছুটি দিয়ে চলে গেলেন। আর মহারাজ যাওয়ার সঙ্গে সঙ্গে জুতোর দুর্গন্ধও চলে গেল। কিন্তু মহারাজ তো শুধু চলে গেলেন না, যাওয়ার আগে দোষটা চাপিয়ে গেলেন আমার ঘাড়ে। এই গোপাল, যাও যাও যাও, বাড়ি যাও। রানী, ইস, আপনার গা থেকে একটা বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে। ইস, আরে না না, পা থেকে নয়, পা থেকে নয়, মানে এই ভেজা চামড়া জুতো থেকে। ওটাকে তাড়াতাড়ি বিদায় করুন, না হলে এই দুর্গন্ধের চোটে আমি অজ্ঞান হয়ে যাব। ওহ, হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার জুতো দুজনেই বেরিয়ে যাচ্ছি। তবে রানী, আবার কি হলো? আজ রাজসভায় না আমি গোপালকে আচ্ছা বোকা বানিয়েছি। আমার জুতো থেকে বেরোনো দুর্গন্ধের বদনাম আমি গোপালের ঘাড়ে দিয়ে দিয়েছি। কাল রাজসভায় আমি আবার এই জুতোটা পরেই যাব, আর আবার আমি গোপালের ঘাড়েই দোষ চাপাবো। গোপালের বাংলার পাঁচের মতো মুখখানা দেখতে আমার যে কি ভালোই লাগে না। যেটা আন্দাজ করেছি সেটাই সত্যি হলো দেখছি। ঠিক আছে মহারাজ, গোপাল ভাঁড়ও ছেড়ে দেবে না। এর বদলা না নিতে পারলে আমার নামও গোপাল ভাঁড় নয়। হাঁ, হাঁ। এই যে খুদের দল, বৃষ্টিতে ভিজে কি করছিস তোরা? আমরা কই মাছ ধরছি গোপাল দাদু। ওসব পরে করবি, আগে এদিকে আয়, কাজ আছে। বলো গোপাল দাদু, কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, তোদের শুধু হয়ে যাবে গোপাল দাদু। আজ রাতের মধ্যেই কাজ হয়ে যাবে। বেশ বেশ।
গোপাল দাদু তোমার কথা মতন কাজ হয়ে গেছে। তা কেমন কাজ করলি দেখি? এই দেখো গোপাল দাদু। এবার জমবে খেলা। কাল রাজসভায় মহারাজকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন গোপালকে নিয়ে মজা করা তো দূরের কথা, গোপালের নাম মুখে আনতে গেলেও মহারাজ 10 বার ভাববেন। হ্যাঁ, কি অদ্ভুত ব্যাপার! ঘর থেকে সোনা দানা ছেড়ে একজোড়া জুতো চুরি হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছেন মন্ত্রী মশাই, গতকাল রাতে বাড়ি থেকে আমাদের সবার জুতো চুরি হয়ে গেছে। একেই বলে ভাগ্যের গুঁতো। সব ছেড়ে ছুড়ে শেষে কিনা চুরি হলো জুতো। আজ মহারাজ হবেন অবাক, উড়ে যাবে গাছে বসা কাক, গোপালের বুদ্ধির জোরে করবে চিচিং ফাঁক। লা 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 লা। এ কি গোপাল, তোমার পায়ে জুতো? তার মানে গতকাল রাতে তোমার বাড়ি থেকে জুতো চুরি হয়নি গোপাল? এই রাজ্যে এখনো এত বড় চোর জন্মায়নি যে গোপালের বাড়িতে ঢুকে চুরি করবে। তাই নাকি গোপাল? মানছি তোমার বুদ্ধির জোর আছে, তা বলে তুমি সব সময় বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, এ কেমন করে হয়? ঠিক বলেছেন মহারাজ, গোপালের অহংকারে মাটিতে পা পড়ে না। ভাঁড় কোথাকার! আবার সেই বিশ্রী দুর্গন্ধ। এই গোপাল, এই বিশ্রী দুর্গন্ধ তোমার জুতো থেকেই বেরোচ্ছে। যাও যাও যাও, জুতোটা বাইরে রেখে এসো। না না মহারাজ, আমার জুতো থেকে গন্ধ বেরোতেই পারে না। আজ রাজসভায় গোপাল আর মহারাজ ছাড়া কেউই তো জুতো পরে আসেনি। তার মানে তুমি কি বলতে চাইছো গোপাল, এই দুর্গন্ধটা মহারাজের জুতো থেকে বেরোচ্ছে? কি তোমার এত বড় সাহস গোপাল? আমি তোমার এই মাসের বেতন কেটে নেব, এ আমি বলে দিলাম। না না, আমি তা বলতে চাইনি মহারাজ, আমাকে ক্ষমা করুন মহারাজ। গোপালের মুখখানা শুকিয়ে একেবারে শুকনো আমের আটি হয়ে গেছে। গোপালকে আচ্ছা করে চমকে দিয়েছি। আসুন আসুন, মনে মনে যত খুশি হেসে নিন। এবার যে আপনাকে কাঁদতে হবে মহারাজ। হায় রে হায়, আমার সব শেষ হয়ে গেল। এই মাসের বেতন হাতে না পেলে আমাকে যে না খেয়ে মরতে হবে। এসব এসব কি হচ্ছে গোপাল? পড়ে গেলাম, বাঁচাও বাঁচাও বাঁচাও। গোপাল পাগল হয়ে গেছে মহারাজ। না 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 না, পাগল নয়, এ তো মৃগী রোগের লক্ষণ। আরে বাবা রে, রাজবৈদ্য, ও রাজবৈদ্য, কিছু একটা করো। আরে আরে আরে, গোপালকে শান্ত করো, না হলে আমার হাতখানা, ওরে বাবা রে। জুতোর দুর্গন্ধ মহারাজ, চামড়ার জুতোর দুর্গন্ধ শোকালে মৃগী রোগী শান্ত হয়ে যায়। তাহলে এক্ষুনি গোপালের পা থেকে জুতোটা খুলতে হবে। এই যা করা তাড়াতাড়ি করো। ওরে বাবা রে, ও বাবা। দাঁড়ান ওরে বাবা রে। দাঁড়ান মহারাজ, এই এই এই, ওরে বাবা, ওহ কি শক্ত, কিছুতেই খুলছে না। ওহ ওহ, না না না, গোপালের জুতোয় কাজ হবে না। আমার জুতোই বিশ্রী দুর্গন্ধ হয়েছে, ওটা শুকলেই গোপাল শান্ত হবে। আরে বাবা, কি হলো? কথা কানে যাচ্ছে না। এতদিন আমার জুতো থেকেই দুর্গন্ধ বেরোচ্ছিল, তাই তো জুতোটা আগে গোপালের নাকের কাছে নিয়ে ধরো। আরে কাজ আরো তাড়াতাড়ি হবে। উফ বাবা, আরে তাড়াতাড়ি, ওরে বাবা রে। তার আর দরকার নেই মহারাজ, গোপাল সুস্থ হয়ে গেছে। নয় মহারাজ, হ্যাঁ, গোপালের কিছুই হয়নি মহারাজ। এ তো সত্যিটা আপনার মুখ থেকে বার করার জন্য একটা ছোট্ট অভিনয় ছিল মহারাজ। তার মানে দুর্গন্ধ গোপালের জুতো থেকে নয়, ওই মহারাজের জুতো থেকে বেরোচ্ছিল। হ্যাঁ, আগে হ্যাঁ, আর গোপাল মিথ্যে অপবাদের বদলা নিল মহারাজের হাত কামড়ে দিয়ে।
কথায় আছে না, কান ধরে টানলে মাথাও আসে। তাই বদলা নেওয়াও হলো, আর সত্যিটাও সবাই জেনে গেল। বলুন মহারাজ, কেমন দিলাম? না মানে হ্যাঁ, হ্যাঁ, মানে আমাকে ক্ষমা করে দাও গোপাল, আমি আর কোনোদিন তোমার পিছনে লাগতে যাব না। ওরে বাবা রে, ও আচ্ছা শিক্ষা হয়েছে আমার। আজ রাজসভায় আমি আর মহারাজ বাদে কেউ যাতে জুতো পরে না আসতে পারে, তাই গতকাল রাতে আপনাদের বাড়ি থেকে আপনাদের জুতো জোড়াগুলো আমি সরিয়েছি আমার নাতি নাতনিদের সাহায্যে। আপনারা আপনাদের জুতোগুলো আবার ফেরত পেয়ে যাবেন। উফ গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। আমি হার মানছি গোপাল, আচ্ছা শিক্ষা হলো আমার। এই নাও আগামী 2 মাসের অগ্রিম বেতন আমি তোমাকে পুরস্কার হিসেবে দিলাম। যাও যাও, গিয়ে বাড়ির ফুটো চালটা সারিয়ে নাও। একেই বলে জুতো মেরে মোহর দান। চললাম মহারাজ। বাবা, ওরে বাবা রে, ও দাদু, ও দাদু, একলা একলা বসে কি করছো গো? পাহারা দিচ্ছি। কি পাহারা দিচ্ছ গো? তোদের দিদিমা একটু পুকুর ঘাটে গেছে তো, তাই রান্নাঘর পাহারা দিচ্ছি। আজ রাজসভায় যাবে না? আজ রাজসভা ছুটি। কেন ছুটি কেন? মহারাজ তো কালী পুজোয় নবাবকে নেমন্তন্ন করতে মুর্শিদাবাদ গেছেন, তাই আজ রাজসভা বন্ধ। কি মজা, গোপাল দাদু ছুটি ছুটি। গোপাল দাদু আজ সারাদিন ধরে আমাদের সঙ্গে খেলা করবে। না, আজ কোনো খেলা নয়, বরং গোপাল দাদু আজ আমাদের আতশবাজি তৈরি করে দেবে। আতশবাজি তৈরি করব আমি? ব্যাস, তবেই হয়েছে। না না, কোনো কথা শুনবো না, আমাদের আতশবাজি তৈরি করে দিতেই হবে। বিশ্বাস কর, আমি আতশবাজি তৈরি করতে পারি না রে। তাহলে কথা দাও, কালী পুজোর দিন আমাদের অনেক আতশবাজি কিনে দেবে। হ্যাঁ, সে না হয় কিনে দেওয়া যেতেই পারে। তা কি কি আতশবাজি তোরা চাস? পুচকে বলছিল ওর ফুলঝুরি চাই, আর আমি পোড়াবো চরকি। আমি পোড়াবো রং মশাল। আর টেপা টেপা বলছিল টেপার পটকা চাই, দুম পটাস করে ফাটবে আর সকলে চমকে উঠবে। কি মজাই যে হবে। আমি নেব দোতমা, তলায় তুম, আবার ওপরেও তুম। ইয়েস, যা জমবে না। ঠিক আছে ঠিক আছে, ফুলঝুরি, রং মশাল, চরকি, পটকা, দোদমা সব হবে। গোপাল দাদু, গোপাল দাদু, তুমি না খুব ভালো। বাবা, সকাল বেলাতেই টেকো বুড়োর আসর যে একেবারে জমজমাট। এই নজর দিও না গিন্নি, নজর দিও না। এই গোপাল যেখানেই আসর বসাবে সেখানেই জমজমাট হয়ে যাবে, সে ঘরই বলো কিংবা রাজসভা। এই গেল 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 গেল, আমার সব গেল, সব গেল। এই কি গেল গিন্নি? এই বুড়াই, তোমাকে না রান্নাঘরে মাছ পাহারা দিতে বলেছিলাম। তা পাহারাই তো দিচ্ছিলাম। এই দেখো কোথাও নড়িনি। তাহলে বেড়ালে মাছ নিয়ে যায় কি করে? সে বেড়াল যদি আমার থেকেও চালাক হয় তাহলে আমি কি করবো বলো তো? কি করবে? কি করবে? দাঁড়া করাচ্ছি, ওরে বাবা রে। দাঁড়া করাচ্ছি। ওরে বাবা রে, পালা! বোমা যে দুমদাম করে বাড়ির ভেতরেই ফাটতে শুরু করেছে। একদিন পালিয়ে যাবে কোথায়, যাবে কোথায়? খেতে আসতে হবে না? তখন এসো, মজা বুঝিয়ে দেবো। একটা যা চাল চেলেছেন না হুজুর, ওই চালেই এতদিন বাড়বে কৃষ্ণচন্দ্র হবে কার। শুধু কাপ নয়, একেবারে কুপোগাত। হ্যাঁ, বড় মুখ করে এলো আর কালো মুখ নিয়ে গেল। কৃষ্ণচন্দ্রের মুখের তখন কি অবস্থা, যেন তেতো পাঁচন গিলেছে। গোপালের ভরসা থেকে সাপের 5 পা দেখেছিল তো, এবার দেখবে চোখে সানা ভরা। হ্যাঁ, তাহলে তো অনেক
হতে চললো, মানুষটা তো এখনো এলো না। আসবে কখন আর খাবেই বা কখন? তাহলে কি সকালে ঝাঁটা নিয়ে তাড়া করাটা আমার একটু বাড়াবাড়ি হয়ে গেল? ভালো লাগে না। এই ভূতের সংসার ছেড়ে যেদিকে দু চোখ যায় সেদিকেই চলে যাবো একদিন। গৃহস্থের কল্যাণ হোক মা। আর কল্যাণ? আমার এই ভূতের সংসারে আর কোনো দিনও কল্যাণ হবে না। কে বলেছে না? আমাকে দুটো খেতে দিলেই কল্যাণ হবে। দাও মা দুটো খেতে। দাঁড়াও দাঁড়াও, নিয়ে আসছি। যাক, গিন্নি তাহলে আমায় চিনতে পারেনি। এই না, খেয়ে না। মা লক্ষ্মীর সংসার একেবারে, সকলের খাওয়া দাওয়ার পরও হাঁড়িতে ভাত রয়েছে। খাওয়ার হলো কই? ঘরের মানুষটা তো এখনো খায়নি, তাই আমার খাওয়াও হয়নি। তাই নাকি? তা ঘরের মানুষটা এখনো খায়নি কেন মা? সকালে রাগের মাথায় আমি যে তাকে ঝ্যাঁটা নিয়ে তাড়া করেছিলাম। ঝাঁটা নিয়ে তাড়া? না না না, খুব অন্যায় করেছো মা। স্বামী ঘরে এলে তার পা ছুঁয়ে ক্ষমা চেয়ে নিও, কেমন? সে তো নিতেই হবে। তাহলে আর দেরি করছো কেন? নাও। এই তুই কে রে? আমাকে চিনতে পারলে না গিন্নি? আমি তোমার অকর্মাত ভারী টেকো বুড়ো। ও তুমি? দাঁড়াও দাঁড়াও, আজ তোমার হচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। মারবে না, মারবে না, কিন্তু মারবে না। এই দেখ, দাদু আর দিদা কেমন চোর চোর খেলছে। দূর দূর দূর, ভাবলাম আজ অন্তত ঠিকঠাক সময় রাজসভায় পৌঁছবো, কিন্তু আজও দেরি হয়ে গেল। এরপর গিয়ে হয়তো মহারাজের দাঁত খিচুনি খেতে হবে। কিরে বাবা, রাজসভার সকলে একেবারে মৌনি বাবা হয়ে বসে আছে কেন? গেল 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 গেল, আমার সব গেল, সব গেল আমার। আরে, মহারাজ এমন করে বিলাপ করে উঠলেন কেন? মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে মহারাজের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? কি গেল মহারাজ? আমার মান মর্যাদা, আমার এই সাধের কৃষ্ণনগর, সব সব চলে গেল। কোথায় গেল মহারাজ? নবাবের পেটে। বাবা, নবাবের কত বড় পেট! এত বড় কৃষ্ণনগরটাকে খেয়ে ফেললো? হ্যাঁ? আহ গোপাল, কি হচ্ছে কি দেখছো না? চিন্তায় চিন্তায় মহারাজের মাথার চুল ছেড়বার মতো অবস্থা হয়েছে। কিন্তু আমি তো টেকো, তা ওই কম্যটা আমার দ্বারা হবে না। তা মহারাজ, পুরো কথাটা আমাদের না বললে আমরা কি করে বুঝবো আপনার সমস্যা? হ্যাঁ মহারাজ, মুর্শিদাবাদে গিয়ে কি হয়েছে সেসব খুলে বলুন। আমি তো নবাবকে কালী পুজোয় নেমন্তন্ন করতে গেলাম। নবাব আসবেনও বললেন, কিন্তু আসবার সময় হঠাৎ বলে উঠলেন। তাহলে আসছেন তো জাহাপানা? আরে যাবো তো নিশ্চয়ই, তবে একটা কথা। কি কথা হুজুর? শুনেছি তোমাদের দেবদেবীরা নাকি দেবালয়ে থাকেন। সে তো থাকেন জাহাপানা। তা পুজোর সময় ওই দেবালয় থেকে তো তারা মর্তে নেমে আসেন। মানে সে তো আসেনি। খুব ভালো, খুব ভালো। আমি এবার মা কালীকে দেবালয় থেকে নেমে আসতে দেখতে চাই। দেখাতে পারলে অনেক পুরস্কার পাবে, আর দেখাতে না পারলে তোমার রাজ্য কিন্তু আমি কেড়ে নেবো। হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে কৃষ্ণচন্দ্র, আমি তাহলে কালী পুজোতে যাচ্ছি। আমিও যাচ্ছি। নবাবের বজ্জাতিটা একবার দেখেছেন? কালী পুজো নিয়েও কেমন প্যাঁচ মেরে দিল। খুব তো পেঁচের কথা বলছো, তা কি করে পেঁচ কাটবে সে ব্যাপারে কিছু বলো। কি যে বলেন, আপনি থাকতে আমি। সকলতে বলে আপনি হলেন গিয়ে যাকে বলে পেঁচের গুরু মশাই। গোপাল, আমি মরছি আমার নিজের জ্বালায়, আর তুমি মন্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করছো। মহারাজ, আমি বলি কি, এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা খারাপ করার দরকার নেই। নবাবকে আসতে দিন কালী পুজোর দিন। দেবালয় থেকে শুধু মা কালীকে নামিয়ে আনবো না, সেই সাথে ডাকিনী যোগিনীকেও নামিয়ে আনবো। কি বলছো কি গোপাল, পারবে? আমার মাথায়
আপনার আর রানীমার আশীর্বাদ থাকলে ঠিক পারবো মহারাজ। কিন্তু গোপাল, দেব দেবীরা দেবালয়ে থাকেন আর পুজোর সময় তারা দেবালয় থেকে নেমে আসেন, এ তো আমাদের মনের কল্পনা মাত্র। এবার না হয় এই পাজি নবাবকে উচিত শিক্ষা দিতে নবাবের চোখের সামনেই আমি মা কালীকে দেবালয় থেকে নামিয়ে আনবো। নামিয়ে আনতে পারবে না ঘোড়ার ডিম পারবে, শুধু মুখে বড় বড় কথা। আমি বলে দিচ্ছি মহারাজ, গোপালের ওপর ভরসা করলে আপনাকে কিন্তু রাজ্যপাট খুইয়ে পথে বসতে হবে। অত কথায় কি দরকার? কালী পুজোর তো আর মাত্র কটা দিন বাকি, তখন দেখবে আমার খেলা। আমি কিন্তু তাহলে তোমার ভরসাতেই রইলাম গোপাল। ছোট মুখে বড় কথা মানায় না, তবুও বলছি অনেকবারই তো আমার উপর ভরসা করে আপনি বিপদমুক্ত হয়েছেন মহারাজ, এবারেও না হয় হবেন। আমি তাহলে এখন আসি মহারাজ, যাই দেবালয়ে গিয়ে মা কালীর সঙ্গে কথা বলে আসি। গোপাল যে কি করতে চাইছে সেটা একমাত্র গোপালই জানে। কি গো পোটো, কালী মূর্তি তৈরি হতে আর কত বাকি? এই তো প্রায় হয়ে এসেছে। কালী পুজোর দিন সকালের মধ্যেই পেয়ে যাবে, বিকেল বেলা এসে নিয়ে যেও। এবার লোকজন একটু বেশি করে এনো, রাজবাড়ির পুজো বলে কথা, তাই প্রতিমাটা একটু বড় হয়ে গেছে। শোনো, এবার আর প্রতিমা লোকের কাঁধে চড়ে যাবে না। কাঁধে করে যাবে না? তাহলে কি করে যাবে? এদিকে এসো, কানে কানে বলছি। বাবা, তাহলে তো দারুণ একটা ব্যাপার হবে। তবে খবরদার, এই কথা যেন 5 কান না হয়। মনে রাখবে, এ আমার কথা নয়, এ হলো মহারাজের আদেশ। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা, আমি ছাড়া এ কথা কাকপক্ষীয় টের পাবে না। তাহলে আমি আসি, কালী পুজোর দিন বিকেল বিকেল চলে আসবো। আর হ্যাঁ, সেই সময় তোমার এখানে যেন আর কেউ না থাকে। ঠিক আছে, তাই হবে। আর সব ঠিকঠাক হলে মহারাজকে বলে তোমার মজুরি বাড়িয়ে দেব। ঠিক আছে। যাক, একটা কাজ মিটলো। এবার যেতে হবে বিজ্ঞানীর বাড়ি, তাকে বুঝিয়ে সুঝিয়ে সেই উড়ুপ্পু খাটের মতো 3টে উড়ুপ্পু জলচৌকি বানিয়ে নিতে হবে। যাই দেখি সে আবার এখন বাড়ি আছে কিনা। যা, দরজায় তালা দিয়ে আবার কোথায় গেল? এই তো আসছে। বিজ্ঞানী, বিজ্ঞানী! আরে গোপাল, কি ব্যাপার? খুব জরুরি একটা কথা আছে। এসো, ভেতরে এসো। এবার বলো তোমার জরুরি কথা। হ্যাঁ আজ তো তুমিও রাজসভায় ছিলে। হ্যাঁ, ছিলাম তো। শুনলে তো মহারাজের কথা? শুনলাম তো। বলো দেখি কি কাণ্ড। হ্যাঁ, কি অন্যায় আবদার ওই নবাবের। ওই অন্যায় আবদারের মুখের মতন জবাব দিতে হবে বিজ্ঞানী, এবং সেটা আমি দেবই, শুধু তুমি যদি আমায় একটু সাহায্য করো। বলো কি করতে হবে, বলো। আচ্ছা, তুমি একবার একটা উড়ুপ্পু খাট বানিয়েছিলে, মনে আছে? মনে নেই আমার, সেটা চড়েই তো তুমি তোমার দলবল হাওয়া বদল করতে গিয়েছিলে। কিন্তু বিজ্ঞানী, এবার আর উড়ুপ্পু খাট নয়, এবার তোমায় বানাতে হবে 3টে উড়ুপ্পু জল চৌকি, একটা বড় আর 2টো ছোট। কি কালী পুজোর সকালের মধ্যে বানিয়ে দিতে পারবে তো? তবে এই দিয়ে নবাবকে মুখের মতো জবাব যদি দেওয়া যায় তাহলে অবশ্যই পারবো। তবে একটা কথা, এই কথাটা তুমি আর আমি ছাড়া আর কেউ যেন জানতে না পারে, এমনকি মহারাজও নয়। ঠিক আছে, তাই হবে। যাক, আরো একটা কাজ মিটলো। এবার খুঁজে বের করতে হবে আমার খুদে পল্টন। দাদু এবার আমাদের সঙ্গে খেলা করবে। দাদু, আজ কিন্তু আমরা চোর চোর খেলবো। খেলা তো হবে, কিন্তু দাদু আমার ফুলঝুরি আর চোরকি। হবে হবে হবে, সব হবে। খেলাও হবে, আতশবাজিও হবে। তবে তার আগে আমার কিছু কথা শুনতে হবে তোদের। বলো বলো, কি শুনতে হবে? তাহলে এখানে নয়, আমার সঙ্গে আমার বাড়ি চল।
তোদের দিদা এখন বাড়ি নেই, ভালোই হলো। ওর কানে এসব কথা না যাওয়াই ভালো। খুব কি গোপন কথা? হ্যাঁ, খুব গোপন। আয় ঘরের ভিতর আয়। এবার চুপি চুপি বলি। কি মজা কি মজা, খুব মজা হবে। তাহলে ডাকিনি যোগিনী খেলা হবে। গুলটে, তুই হবি ডাকিনি আর পুঁটি হবে যোগিনী। আর আমরা কি করব? সেটা না হয় পরে বলে দেবো, তবে খবরদার তোরা ছাড়া এসব কথা আর যেন কেউ জানতে না পারে। কাউকে বলবো না? না, বাবা মাকেও নয়? মা বাবাকেও নয়। আর সব কাজ যদি ঠিকঠাক হয় তাহলে মহারাজকে বলে তোদের এত আতশবাজি আনিয়ে দেব যে কালী পুজোয় সারা রাত ধরে পুড়িয়েও শেষ করতে পারবি না। ঠিক আছে, কাউকে বলবো না। কথা দিচ্ছি, কেউ জানতে পারবে না আমাদের থেকে। তাহলে এখন সকলে বাড়ি যা, কালী পুজোর দিন সকালে আবার দেখা হবে আমাদের। ঠিক আছে। এবার দেখো নবাব বাহাদুর, তোমার কি অবস্থাটা আমি করি। কি হলো? খাবারের থালা সামনে রেখে অমন করে বসে রইলেন কেন? খেয়ে নিন। গলা দিয়ে নামছে না রানী, আজ বারে কাল কালী পুজো। তো আচ্ছা রানী, গোপাল তো রাজসভায় সকলের সামনে জোর গলায় বলে গেল যে কালী পুজোর দিন সে দেবালয় থেকে মা কালীকে নামিয়ে আনবে, কিন্তু কি করে আনবে বলো তো? আপনি এত চিন্তা করছেন কেন? গোপাল যখন বলে গেছে তখন নামিয়ে আনার দায় গোপালের। ওহ, কিন্তু যদি আনতে না পারে তাহলে তো নবাব আমার হাত থেকে এই রাজ্য কেড়ে নেবে বলেছে। আবার বলছি, গোপাল থাকতে এত চিন্তা করবেন না তো। নিন, খেয়ে নিন। কি উজি, খুব তো সেজে গুজে কৃষ্ণনগরে যাচ্ছ, তা কি বুঝছো? এতে তো বোঝাবুঝির কিছু নেই জাহাপানা। হ্যাঁ, হো হো করে এত হাসছো কেন? আজ যখন দেবালয় থেকে মা কালীকে নেমে আসতে দেখাতে পারবে না, তখন কৃষ্ণচন্দ্রের মুখের অবস্থা যে কি হবে সেটা ভেবে তো আমি হেসে একেবারে পাগল হয়ে যাচ্ছি জাহাপানা। তাহলে আর দেরি করা কেন? চলো চলো, এখনই আমরা বেরিয়ে পড়ি। তাই চলুন জাহাপনা। কৃষ্ণচন্দ্র, আজ তোমার সব জারি জুরি শেষ। হাজার চেষ্টা করে গোপালও তোমায় এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। কি যে হলো গোপাল? ও গোপাল, কোথায় গেল গোপাল? কোথায় আবার যাবে মহারাজ? দেখুন গিয়ে, বেগতিক দেখে সে হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। আই, একদম বাজে কথা বলবে না মন্ত্রী। আমাকে এই বিপদের মুখে ফেলে গোপাল কখনোই পালিয়ে যেতে পারে না। পালিয়েছে কি পালায়নি সেটা রক্ষীরা ফিরে এলেই বুঝতে পারবেন। কি রক্ষী, গোপালের খবর পেলে? না মহারাজ, গোপাল বাড়ি নেই। তাহলে মিলে গেল তো আমার কথা। গোপালের ভরসায় থেকে আপনি আজ ধনে প্রাণে মারা গেলেন মহারাজ। মহারাজ, নবাব বাহাদুর আর উজির সাহেব আসছেন। সর্বনাশ, এসে গেছেন। কি কৃষ্ণচন্দ্র, পুজোর আয়োজন সব হয়ে গেছে? হ্যাঁ, মানে হ্যাঁ জাহাপনা, এই দেখুন সাজানো গোছানো মণ্ডপ। মণ্ডপে শুধু মা কালী যা এসে পৌঁছাননি। তিনি তো আবার দেবালয় থেকে ওই আকাশ পথে আসবেন, তাই না কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, হে মা কালী, গোপাল আমাকে ছেড়ে পালিয়েছে। এখন তুমি আমার ভরসা। আমায় তুমি রক্ষা করো মা, রক্ষা করো। কি হলো কৃষ্ণচন্দ্র? দিনের আলো যে ক্রমশ কমে আসছে। মা কালী কখন আসবেন? অন্ধকারে এলে তার আশা তো আমরা দেখতে পাবো না। ওই তো গোপাল আসছে। তাই তো। এই গোপাল, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় আবার যাব মহারাজ? দেবালয়ে গিয়েছিলাম। দেবালয়ে। দেবালয়ে? হ্যাঁ মহারাজ,
আসলে মা কালী তো প্রতি বছর মাঝরাতের অন্ধকারে দেবালয় থেকে মর্তে নেমে আসেন, কিন্তু এবার তো আর সেটা হলে চলবে না। স্বয়ং নবাব বাহাদুর আবার মায়ের নেমে আসার দৃশ্য দেখতে চেয়েছেন, তাই দুপুর থেকে দেবালয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসেছিলাম। কি বলবো মহারাজ, মা কালী তো এত সকাল সকাল আসতেই চাইছিলেন না, কিন্তু অনেক ভুজুং ভাজুং দিয়ে, অনেক জপিয়ে চাপিয়ে। কোন অবিশ্বাসী আমাদের মায়ের দেবালয় থেকে আসা নিয়ে ঠাট্টা তামাশা করেছে? কে? কোন নরাধম? এই খাঁড়া দিয়ে এক্ষুনি তার গলা কেটে মায়ের হাতে মুন্ডমালা করে ঝুলিয়ে দেব। এই 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 ডাকনি জগনি, তোমাদের এই ভয়ঙ্কর চেহারা দেখে আমার যে বড্ড ভয় করছে। ভয়? আমাদের দেখেই ভয় পেয়ে গেলি? ওরে, মাছ এখন রাগে পাথর হয়ে আছে, কিন্তু যখন এই পাথর থেকে জেগে উঠবে তখন তো সব কিছু লন্ডভন্ড করে দেবে। বল কোথায় সেই অবিশ্বাসী? দেখিয়ে দে আমাদের। এই বেটাই কি সেই অবিশ্বাসী? না 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 না, আমি না। তাহলে কে? উচিত গতিক সুবিধার নয়, পালাও। তাহলে এই বেটাই। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার মাথাতেও কিচ্ছু ঢুকছে না। দাদু, নবাব আর উজির সাহেবকে তাড়া করে একেবারে রথে তুলে দিয়ে এসেছি। ভয় পেয়ে এমন যা রথ ছুটিয়েছে না। এতক্ষণে তারা হয়তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়ে গেছে। সাবাস গুলটে, সাবাস পুটি। দাদু, গুলটে, পুটি, এই গোপাল, এসব কি হচ্ছে? কি বুঝতে পারলেন না? পুটি আর গুলটে ডাকিনী যোগিনী সেজেছিল, আর আমাদের বিজ্ঞানী তার বিজ্ঞানের কারিকুরি দিয়ে তৈরি করেছে ওই উড়ন্ত জল চৌকি, যাতে বসে আমরাও এলাম, আবার মা কালীকেও নিয়ে এলাম। উড়ন্ত জল চৌকি? কেন মহারাজ, মনে নেই? অনেক দিন আগে বিজ্ঞানী এরকম একটা উড়ুক্কু চৌকি তৈরি করে দিয়েছিল, যাতে করে আমরা বেড়াতে গিয়েছিলাম। মনে পড়েছে। সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। শুধু আমার একার দ্বারা এসব হয়নি মহারাজ, বিজ্ঞানী আর গুলটে পুঁটি না থাকলে আজ কিন্তু এই অসাধ্য সাধন করা সম্ভব হতো না। ও হ্যাঁ, আর এই সঙ্গে আমাদের পোটো মানে প্রতিমা শিল্পী, সেও আমাকে যথেষ্ট সাহায্য করেছে। দাদু, সবই তো হলো, কিন্তু আমাদের আতশবাজি? মহারাজ, আমার নাতি নাতনিরা আতশবাজি পোড়াবার বায়না ধরেছে, কিন্তু আমি তো গরিব মানুষ মহারাজ, আতশবাজি কেনার অতগুলো টাকা আমি কোথায় পাবো বলুন? সেই চিন্তা আমার। আমি আজ ওদের ঝুড়ি ঝুড়ি গাড়ি আতশবাজি কিনে দেবো। কত পোড়াতে পারে আমিও দেখবো। কি মজা, কি মজা! মহারাজের জয় হোক। না না না, আমার জয় নয়, সকলে বলো গোপালের জয়। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। দেখেছো, এবারও পেট মোটাটা কেমন ফাঁক তালে নাম কিনে নিল। সত্যি গোপাল, তুমি সত্যই ধন্য। না মহারাজ, আমি অতি নগ। মহারাজ, আপনাকে খুব চিন্তিত দেখছি। না, সেরকম কিছু নয় গোপাল, তবে তোমাদের রানীমার শরীর তো খুব ভালো নেই বলেই আমার মনে হয়। এ কি মহারাজ, তাহলে আমাকে খবর দেননি কেন? না 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 না, রানী সেটা চান না, আর শরীর না মন খারাপ সেটাও ঠিক বুঝতে পারছি না। যাই হোক, এখন এই প্রশ্নের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি দেখছি যে তোমরা আমাকে কিছু বলতে চাও, অথচ ঠিক বলে উঠতে পারছো না। আসলে দুর্গাপুজো তো ক্রমেই এগিয়ে আসছে, তাই সবাই ভাবছে আপনি কবে পুজোর ভাতা দেবেন। এই ব্যাপার, তবে তুমি একটু বেশি আগ্রহী গোপাল। হ্যাঁ, বুঝতেই তো পারছেন মহারাজ, গিন্নির বায়না, এটা দিতে হবে ওটা দিতে হবে। মহারাজ, গোপালের সবকিছুই ওর গিন্নির আবদার। গোপাল, তুমি যেন নিজে ছেঁড়া ধুতি পড়বে। হ্যাঁ, এই শুরু হলো। তবে মহারাজ, ওইটুকু ভাতাতেই তো আমাদের পুজোর আনন্দ। মহারাজ, খুলে রেখেছি পুরনো খাতা, ঠিক পয়লা আশ্বিন আমরা পাই ভাতা। মহারাজ, আজ পয়লা আশ্বিন, আমরা আজকেই ভাতা পাবো নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই ভাতা পাওয়া যাবে, তবে এবার তো খাজনা আদায় কিঞ্চিত কম হয়েছে, তাই ভাতা আগের বারের থেকে একটু কমই হবে। কিন্তু মহারাজ, আমার গিন্নিরও তো অনেক আবদার, সেটা মেটাবো কি করে?
সবার গিন্নির আবদার মেটানো তো রাজার কাজ নয় মন্ত্রী। তবে ভাতা আগের বারের থেকে কম হলেও পরিমাণে কিন্তু খুব একটা কম হবে না মন্ত্রী। আজ্ঞে মহারাজ। হ্যাঁ মহারাজ, কোনো অসুবিধে নেই। কি আর হবে, আমার গিন্নি বেনারসি চেয়েছে, বড়জোর বাংলার তাঁতি হবে। এসো এসো, তোমরা এক এক করে এসো, পুজোর জন্য তোমাদের প্রাপ্য মোহর নিয়ে যাও। কি হলো গোপাল, তুমি কি ভাতা নিতে আগ্রহী নও? গোপালের অর্থের পরিমাণ একটু বেশি হয়ে গেছে মহারাজ। আগে মহারাজ, সবাইকে দেবার পর যদি কিছু বাকি থাকে আমার জন্য, তবেই আমার চলবে। কি হয়েছে তোমার রানী? আমি বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি তোমার মুখ কিন্তু ভার। না না, কিছু না, ছাড়ুন এসব কথা। না 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 না, আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি। দেখতে পাচ্ছি তো পুজো যতই এগিয়ে আসছে ততই তোমার মুখ ভার হয়ে পড়ছে। বলছি, শরীর খারাপ হয়নি তো? বলো তো, রাজবৈদ্যকে খবর দিই। তার আর কোনো প্রয়োজন নেই মহারাজ, শরীর আমার ভালোই আছে। আহা, তা কি হয়েছে বলবে তো? বলছি তো আমার কিচ্ছু হয়নি, তবে মনটা একটু খারাপ, এই যা। ও, তা সেই মন খারাপের কথা কি আমি জানতে পারি না? আপনি তো রাজা, আমার সামান্য মন খারাপের কথা জেনে আপনি কি করবেন মহারাজ? আপনাকে তো সারা রাজ্যের প্রজাদের খবর রাখতে হয়, আর এটা এমন কিছু নয় যার জন্য আপনাকে চিন্তিত হতে হবে। বেশ, তুমি যখন বলবেই না, তখন আর আমি বা কি করতে পারি? যদি তোমার মন ভালো করার কোনো উপায় থাকতো তবে তাই করতাম। আবার আসছে দুর্গাপুজো। না, কেউ আমার মন ভালো করতে পারবে না, কেউ না। কি গো, কিছু বলছো না যে? বলি পুজোর জন্য কেনাকাটা কবে করবে গো? করবো গিন্নি, করবো। আমার কিন্তু একটা ভালো তাঁতের শাড়ি চাই। হ্যাঁ, আমি তো তোমাকে বেনারসি দেবো বলে ভাবছিলাম। তোমার মতো কিপটে পুরো আমাকে বেনারসি দেবে? মরণ, যত সব আবোল তাবোল কথা। তা, বসে রয়েছে যে বড়, এদিকে আশ্বিন মাস পড়ে গেল, বলি পুজোর ভাতা কিছু পাওনি নাকি? তা পেয়েছি, এই আজকেই পেলাম। তখনই বলেছিলাম কিপটে বুড়ো, বলি ভাতা পেয়েও বসে আছো কেন গো? এই এই বাজারে চলো, পুজোর কেনাকাটা করতে হবে। এই বুড়ো, বলি তোমার মতলবটা কি শুনি? হবে গিন্নি, সব হবে। তোমার হবে, নাতিপুতিদের হবে, কিন্তু আজ না, কাল বা পরশু। কিন্তু আজ নয় কেন? হ্যাঁ, আমাকে আজ এখন আবার রাজবাড়ি যেতে হবে, বুঝলে? কি একটা কারণে মহারাজ খুব চিন্তিত, আমাকে ডেকে পাঠিয়েছেন। মহারাজ ডাকলে তো যেতেই হয় গিন্নি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি মন্ত্রী হয়েছো কি করতে? তুমি মহারাজকে বোঝাতে পারতে না যে এই এত কম ভাতায় আমাদের চলবে না? আহা, তোমার চলতে পারে, আমার নয়। আমি তোমাকে বলেছি পুজোর জন্য আমার অনেক অনেক গয়না বানাতে হবে, অনেক শাড়ি কিনতে হবে। হবে গিন্নি হবে, আমাকে একটু ভাবতে দাও। ভেবে ভেবে তুমি কিচ্ছুটি করে উঠতে পারবে না, আমি জানি। আর তাছাড়া তুমি মন্ত্রী, পুজোর ভাতা তোমার সব থেকে বেশি পাওয়ার কথা কিনা বলো? মহারাজ পুজোতে সবাইকে যে সমান ভাতা দেন, বহুবার বলেও কিছু করতে পারেনি। আরো গোপালের উস্কানিতে মহারাজ এরকম হয়ে গেছে। এসব কথা আমি আর শুনতে চাই না। যেভাবেই হোক মহারাজকে বলে ভাতা আরো নিয়ে এসো, যাও। তাই যাই, নাহলে অন্য উপায় দেখতে হবে। কি বলছেন মহারাজ? রানীমা চিন্তিত? হ্যাঁ গোপাল, আর সেই কারণে আমিও খুব চিন্তিত। যত পুজো এগিয়ে আসছে ততই দেখছি রানীর মুখটাও ভার হয়ে আছে। আর প্রশ্ন করলে? আরে প্রশ্ন করলেও তো কিছু বলছে না, শুধু আমাকে চিন্তা করতে বারণ করেছে। নতুন চিন্তা মাথায় নিতে হবে না, এই তো? নির্ভুল নির্ভুল গোপাল, এখন
তুমি আমার একমাত্র উপায়, তোমার উপরেই আমি শুধু ভরসা করতে পারি। তুমি যে আমার বুদ্ধি দাতাও। মহারাজ, আমি নিজে রানীমার সাথে কথা বলছি। হ্যাঁ, তবে তো খুব ভালো হয়, খুব ভালো হয়। আপনি চিন্তা করবেন না মহারাজ, রানীমার মনের চিন্তা দূর করবার জন্য যা যা করা প্রয়োজন সবটাই করব। আমি জানি গোপাল, তুমি এই কথাই বলবে। তোমার উপর তো আমি ভরসা করি গোপাল। এখন তুমি কথা বলবে, এতেই আমার চিন্তা অনেকটা দূর হয়ে গেল। বাকিটুকুও আর থাকবে না মহারাজ, কথা দিচ্ছি। চমৎকার, চমৎকার গোপাল, চমৎকার। প্রণাম নেবেন রানীমা, মহারাজ আপনার সাথে দেখা করতে বললেন। তাই বুঝি গোপাল? আমি জানতাম মহারাজ তোমাকে আমার কাছে পাঠাবে, আর কেন পাঠাবে সেটাও জানতাম। আপনার অনুমান শক্তির পরিচয় আগেও পেয়েছি রানীমা। আপনি একেবারেই নির্ভুল। তবে রানীমা, এই যে আপনি হেসে উঠলেন, এই আমি, মহারাজ সবাই আপনাকে হাসি মুখেই দেখতে চাই রানীমা। তাই আপনার যখন মুখ ভার হয়, গভীর চিন্তায় আপনি ডুবে যান, তখন যে আমরাও খুব চিন্তায় পড়ে যাই। তোমার কি মনে হয় গোপাল, আমি খুব বিপদে আছি? না না, তা নয় রানীমা, তবে মহারাজের একটা কথায় খটকা লাগছে। কি কথা? ওই যে যত পুজোর দিন এগিয়ে আসছে, ততই আপনার মুখ ভার হয়ে যাচ্ছে। তার মানে আপনার মন খারাপ এই দুর্গাপুজোকে ঘিরে। তুমি ঠিক ধরেছো গোপাল। আসলে কি জানো, ছোটবেলার পুজোতে কত কত আনন্দ করতাম, মেলায় যেতাম, কত কিছু খেতাম, আর এখন সব সময় রানী রানী ভাব দেখাতে হয়। সবার মধ্যে মিশে গিয়ে পুজো কাটানোর আনন্দটাই তো নেই এখন। রানীমা, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা কোথায়। বহুকাল পুজোতে বাপের বাড়িও যাওয়া হয় না। পুজোতে বাপের বাড়ি গেলে মহারাজ ভীষণ অসন্তুষ্ট হবেন, তাই মহারাজকে সব কথা বলা সত্যি বৃথা। বেশ বেশ রানীমা, আপনার কথা আমি সমস্ত বুঝলাম। আমাকে একটু ভাবতে সময় দিন। আমি একটা উপায় ঠিক বার করবই করব। না, এভাবে চলতে পারে না। মহারাজকে বলি ভাতা আরো দেবার কথা, কিন্তু মহারাজ যদি রাজি না হন, তাহলে অন্য উপায় ভাবতে হবে। ওই খাজাঞ্চিকে হাত করে রাজকোষ থেকে কিছু সরাতে হবে। আর তো অন্য কোনো উপায় নেই দেখছি। রানীমার মন খারাপের কারণ আমি জেনে গেছি মহারাজ। কি আশ্চর্য! তুমি কি জাদু জানো নাকি গোপাল? অবশ্য তুমি আমার ভরসার মান রাখো। মহারাজ, রানীমার দুঃখের মূল কারণ হলো রানীমা এখন আর জনগণের সাথে মিশে ঠাকুর দর্শন করতে পারেন না। তিনি যে রানী, আর সেটা কিভাবেই বা সম্ভব? অথচ রানীমা ঠিক ছোটবেলার মতন সবার সাথে মিলেমিশে ঘুরতে চান। না 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 না, এ অসম্ভব গোপাল। মহারাজ, কিচ্ছু অসম্ভব নয়। আমি একটা উপায় ভেবেছি। হ্যাঁ, কি উপায় বলো তো দেখি গোপাল, আমি তো ভেবেই পাচ্ছি না। চলুন মহারাজ, রানীমার কাছে যাওয়া যাক। আমি কি উপায় ভেবেছি সেটা বরং আপনাদের দুজনের সামনেই খুলে বলি। বেশ, চলো চলো গোপাল, চলো। রক্ষী, তুমি মহারাজ কোথায় আছে জানো? আমার বিশেষ দরকার। হ্যাঁ, জানবো না কেন, মহারাজ রানীমার অন্দরমহলে আছেন। বেশ, বলো গোপাল, বলো, এবার তোমার বুদ্ধি দাও তো। রানী, গোপাল একটা বিশেষ ভাবনা ভেবেছে তোমার মন ভালো করার জন্য। বেশ তো, আমি শুনতে চাই, বলুন। গোপাল মহারাজ আর রানীমার সাথে কি এত সলা পরামর্শ করছে আমাকে জানতে হবে। কেউ আমাকে দেখে ফেলার আগে ওদের কথা শুনতে হবে। আপনারা দুজনেই পুজোতে দুদিন সাধারণ মানুষের মতোই পুজো দেখবেন, মেলায় যাবেন, আনন্দ করবেন, সব করবেন। কিন্তু এ কি করে সম্ভব গোপাল? তুমি তো জানো, সবাই যদি আমাদের চিনে ফেলে তাহলে তো ভীষণ সমস্যা হবে। না, আপনাদের কেউ চিনতে পারবে না। আপনারা ছদ্মবেশে ঘুরবেন। ছদ্মবেশ? হ্যাঁ, খুব মজা হবে। একদম ঠিক বলেছো গোপাল। হ্যাঁ, আমরা ছদ্মবেশে ঘুরবো সবার সাথে, কেউ আমাদের চিনতেও পারবে না। খুব মজা হবে, খুব। তুমি যদি সত্যি আনন্দ পাও তাহলে আমার আপত্তি করার কোনো কারণই নেই। তবে তাই হোক, পুজোতে আমরা এবার ছদ্মবেশে ঘুরবো। তবে আমি ছদ্মবেশে থাকলেও সঙ্গে কিছু মোহরও রাখবো। বাহ, চমৎকার গোপালের বুদ্ধি। আমার আর ভাতা চাওয়ার দরকার নেই মহারাজ।
আমিও বরং ছদ্মবেশে আপনার ওই মোহর চুরি করে ফেলবো। শুনলে তোরা, পুজোতে তোরাও ছদ্মবেশে ঘুরবি, দুজনেই গোঁফ দাড়ি রেখে লম্বা ফতুয়া পরে ঘুরবি। হ্যাঁ মন্ত্রী মশাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা আমরা এর আগেও ছদ্মবেশ ধরে অনেক চুরি করেছি, কেউ আমাদের চিনতে পারেনি। হ্যাঁ, এবারেও যেন কেউ চিনতে না পারে। আমি জানি মহারাজ আর রানীর কাছাকাছি গোপাল থাকবে। আমরা বুঝে নেব। আমিও আড়াল থেকে দেখবো যাতে গোপাল আবার আমাকে না দেখতে পায়। কিন্তু আমাদের কোনো কিন্তু নয়, কাজ করলে মোটা পুরস্কার পাবি, আর সেটা দিয়ে তোদের পুজো খুব ভালো করে কাটবে। মন্ত্রী মশাই, আপনার আশীর্বাদ যখন আছে আমরা সফল হবই হব। আমি জানি মহারাজ আর রানী প্রথম বেরোবে সপ্তমীর দিন। হ্যাঁ, আপনি কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, ট্যাগ থেকে আমরা সব মোহর নিয়ে নেব। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। দেবীর বোধন সমাপ্ত হলো, কাল শুরু হবে মায়ের মহাসপ্তমী পূজা। জয় মা দুর্গা জয়। জয় মা দুর্গা। জয় মা দুর্গা। বলি বলি আজ পুজোর সপ্তমী, এখনো কি তোমার পুজোর আরো ভাতা জোটেনি? আরে গিন্নি, তুমি চিন্তা করছো কেন? তোমাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখলে চিন্তা হয় বই কি। তুমি তো সব সময় কিছু না কিছু মতলব ভেজে চলেছো। মন্ত্রী, অনেক কিছু ভাবনা মাথায় রাখতে হয়, ওসব তুমি বুঝবে না। আমার যেটুকু বোঝা উচিত আমি সেটুকু ঠিক বুঝি। ঠিক আজ পুজোর মহাসপ্তমী, এভাবে খালি হাতে বসে থাকলে কি আমার চলবে? আজকের দিনটা শুধু একটু সবুর করো, আজ রাত্রেই তুমি অনেক মোহর পাবে। বুঝেছি। কি বুঝেছো? তুমি কিছু একটা মতলব ভেজেছো। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, এ হলো গোপন মতলব। তোমার পেটে তো কথা থাকে না, তাই তোমাকে বলছি না, তবে তুমি আজ মোহর পাচ্ছই। ঠিক আছে, আজকের দিনটা তোমায় সময় দিলাম, তবে এসব মোহরের কথা বলে যদি তুমি পুজো পার করে দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই বলে দিলাম। গিন্নি, তুমি কোনো চিন্তা করো না, মোহর আসছেই। এই এই বলি কি চিন্তা করছো বলো তো? হ্যাঁ গো, না গিন্নি, আসলে মহারাজদের নিয়েই সতর্ক থাকছি। কি জানি, আমার জন্য কিরকম আশঙ্কা হচ্ছে। মনে হচ্ছে এই দুই জোড়া চোখ আমাদের লক্ষ্য করছে, কিন্তু তারা কে, কি তাদের উদ্দেশ্য আমি বুঝতে পারছি না। এই যে গিন্নি, কোথায়? হ্যাঁ, এই দেখো তোমার জন্যে মোহরের থলি। কই 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 দেখি দেখি দেখি। ও মা, কি এবার খুশি তো? হ্যাঁ, তবে মহারাজ আর রানী কাল আবার বেরোবে, কাল নিশ্চয়ই মহারাজ সতর্ক থাকবে। না, একবার যেতে হচ্ছে প্রাসাদে। আমার মন বলছে গোপাল আবার কোনো জরুরি পরামর্শ করবে মহারাজ আর রানীর সাথে।
শোন বটা, তুই প্রাসাদের ভিতরে গিয়ে মহারাজ আর গোপালের গোপন কথা শুনবি। উড়িয়া বাবারে, ধরা পড়লে সারা জীবন গাড়োতে থাকতে হবে মন্ত্রী মশাই। আরে না না, আমরা বাইরে পাহারাতে থাকবো, আর রক্ষীরা পুজোর আমোদে পাহারায় একটু ফাঁকি দেয়, আমি জানি। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি বাইরে থাকলে কোনো ভয় নেই। মহারাজ যদি কিছু বুঝতে পারে তো কে ওখানে বলে চিৎকার করবে? তুই এক দৌড়ে পালাবি, আর তোর পালাবার রাস্তা থাকবে পরিষ্কার। ঘটা নিজে রক্ষীদের ছদ্মবেশে মজা করে ব্যস্ত রাখবে। কি বলছেন মহারাজ? আপনার ট্যাঙ্ক থেকে মোহরের থলি উধাও হয়ে গেছে? হ্যাঁ গোপাল, এ নিশ্চয়ই কোনো চোরের কাজ। তবে সে যদি জানতো যে আপনি স্বয়ং মহারাজ, তাহলে সাহস পেত না। তবে একটা চিন্তার কারণ হলো, মন্ত্রী বলেছিল যে এখানে একেবারে চুরি ডাকাতি নাকি বন্ধ হয়ে গেছে। এই কি তার নমুনা? মহারাজ, মন্ত্রী মশাই অনেক কথা বলে, তবে কাল অষ্টমীতে রানীমা ছদ্মবেশে থাকলেও গয়না পরবেন, তবে একটু ঢেকে রাখবেন, এই যা। সে তো আমার 50 ভরি গয়নার হার আছে, সেটাই পরবো। হাত তুমি যে সাধারণ হয়ে ঘুরবে, কত দামি সুন্দর হার যদি চুরি হয়ে যায় তখন? মহারাজ, এটা আপনি একদম চিন্তা করবেন, কাল কিছুতেই রানীমার গয়না চুরি হতে দেব না। বুঝেছি গোপাল, বুঝেছি। এসো বাছাধনরা, রানীমার গয়না চুরি করতে, বুঝবে তখন কত ধানে কত চাল। কি রে, কি হলো? মন্ত্রী মশাই কোথায়? মন্ত্রী মশাই এলো বলে? কি ব্যাপার বলতো, বাইরে কোনো রক্ষীদের দেখলাম না। মন্ত্রী মশাই ওই পানীয়ের সাথে রক্ষীদের ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে। বাহ, শোন ঘটা, আমাদেরও পরিবার আছে, গিন্নি আছে, তাদের জন্য পুজোতে আমরা কি করতে পেরেছি? কিছু না। আমি খবর পেয়েছি কাল রানীমা ছদ্মবেশে থাকবে, কিন্তু 50 ভরি হার পরে থাকবে। বলিস কি? এই এই 10 ভরি আমাদের কাছে এলে তো আমরা অনেক ধনী হয়ে যাবো রে। কিন্তু মন্ত্রী মশাই জানতে পারলে পুরো 50 ভরি নিজে গায়েব করবে আর আমাদের সামান্য কিছু দেবে। এ হতে দেওয়া যায় না। না, চুপ চুপ, মন্ত্রী মশাই আসছে। কিরে, কি সংবাদ? রানীমা কাল একটা ছোট গয়না শুধু পরবে। ছোট গয়না? ওই 10 ভরি হবে। তাই ছিনিয়ে নিবি, বুঝলি? যে আঁকে। ঠিক আছে, অনেক রাত হলো। এটাই হলো আমাদের মা দুর্গার আশীর্বাদ। গয়নাটা দেখতে পাচ্ছিস ঘটা? হ্যাঁ রে, হ্যাঁ, আমাদের চোখকে কে ফাঁকি দেবে? কিন্তু আজ গোপাল ভাটটাকে সঙ্গে দেখতে পাচ্ছি না কেন? দেখ, কোথাও গিয়ে হয়তো ওই ভাড়ামি করছে। তাহলে এটাই সুযোগ, এগিয়ে চল। এবার বোঝো ঠেলা। সাবাস পুটি, নেপলা, সাবাস সাবাস গুলটে। ও মা গো, এ কি কাণ্ড গো! হ্যাঁ, এরাই তাহলে কালকে সে চোর? এরাই তাহলে সেই চোর। মহারাজ, মহারাজ! আমাদের মাফ করে দিন মহারাজ। উড়ি বাউরি 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 উড়ি বাউরি, আমাদের ছেড়ে দিন। আমাদের মাফ করে দিন রানীমা, আমাদের মাফ করে দিন। ওই মন্ত্রী মশাই বলাতে আমাদের এই কাজ করতে হয়েছে। আপনি মাফ করে দিন রানীমা, আপনি মাফ করে দিন। আমি অনুমান করেছিলাম মহারাজ। তোমার বুদ্ধিতেই চোর ধরা পড়লো গোপাল। এতে তো আমি গারদেই পাঠাবো, আর মন্ত্রীকে ধরে আনবার জন্য আমি পেয়াদা পাঠাচ্ছি। ওই আমার রাজ্যের সব থেকে বড় ওষুধ। সর্বনাশ, আমাকে এক্ষুনি পালাতে হবে। ওই যে মন্ত্রী পালাচ্ছে। ওই যে মন্ত্রী মশাই গো! রানীমা, এবারে আনন্দ পেয়েছেন তো? হ্যাঁ গোপাল, হ্যাঁ। চিন্তা করবে না মহারাজ, মন্ত্রীকে সবাই ধরে নিয়ে এলো বলে। গোপাল, তোমার তুলনা নেই।
ব্যাপার কি উজির, ঘুরছো ফিরছো আর ফিক ফিক করে হাসছো? আসলে আসলে সামনেই তো ফসলের ভরা মরশুম। মাঠে মাঠে সোনালি ধান লক লক করবে আর প্রজাদের হাসিও খিলখিল করবে। আমি আমি তাই হাসছি। সবই তো বুঝলাম, কিন্তু ওদিকে তো ভাড়ার একবারে খালি। সে আর ভরতে কতক্ষণ? আপনি আজ চাইলে কালই ভাড়ার ভরে যাবে। ঘটনা হলো গিয়ে ফসল বোনার সময় হয়ে গেছে, অথচ রাজ্যে পর্যাপ্ত শস্য দানা মজুত নেই। আর তোমার আক্কেল রাখো, এর পরেও মুখে হাসি। আমি তো এমনি হাসি, আসলে হাসতে আমি তো ভালোবাসি কিনা। সত্যি উজির, এর পরেও তোমার মুখে যে কি করে হাসি আসে কে জানে। আগে জাহাপানা, সমস্যা যেমন আছে তেমন তো তার সমাধানও আছে। কিন্তু সমাধানটা কি সেটা তো বলবে। মুর্শিদাবাদের শস্য দান থাকলে কি হবে? আশেপাশের রাজ্য থেকে শস্য দানা এলেই সমস্যা মিটে যাবে। আরে তাই তো, ঠিক বলেছো। আমি মুর্শিদাবাদের নবাব সব রাজ্যের কাছে শস্য চেয়ে পাঠাবো। এটা কি ভালো দেখায়? শস্য শস্য চাইবেন কেন জাহাপানা? হ্যাঁ, আপনি তো খাজনা চাইবেন, ওরা মোহরের বদলে বস্তা বস্তা চাল ডাল দেবে। হ্যাঁ, আর 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 এই নাজিজও এই তালে কিছু কামিয়ে নেবে। বাবা বাবা বাবা, ফন্দিটা বেশ ভালো, কিন্তু খবরটা তো সবাইকে শুনিয়ে দিতে হবে। আমি থাকতে আপনার চিন্তা কিসের জাহাপানা? আপনি শুধু বসে থাকবেন আর দেখবেন আপনার শস্য ভান্ডার কেমন ফুলে ফুলে ফেপে ফেপে উঠেছে। এতক্ষণে বেশ হালকা হালকা লাগছে। ব্যাপার কি মহারাজ, আজ যেন কেমন থমথমে লাগছে? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে মহারাজ কোনো গভীর চিন্তায় ডুবে রয়েছেন। কিন্তু কি হয়েছে কি মহারাজ? আপনি আমাকে বলুন, আমি তো আপনার মুশকিল আসান। আসান নয়, ভাসান। তোমার উপর ভরসা করলে তুমি আমায় ভাসিয়েই দেবে। কিন্তু সবাই মিলে আলোচনা করলে সব সমস্যারই সমাধান হবে মহারাজ। চলবে না, ওই পায়ের উপর পা তুলে বসে থাকা চলবে না। নবাবের ফতোয়া এসেছে। একেবারে ফতোয়া পাঠিয়ে দিয়েছে? তা কি লিখেছে তাতে? এই তো এখানে লেখা আছে, নিজেদের থাক বা না থাক যত তাড়াতাড়ি সম্ভব মুর্শিদাবাদে শস্য পাঠাতে হবে। পাঠাতে হবে বললেই পাঠাতে হবে? হ্যাঁ, এটা কি মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, না না, মামার বাড়ির কেন, এটা তো নবাবের আবদার। আর নবাব যখন বলেছেন তখন আর জবাব দেবার কিছুই নেই, দিলে ওই শস্যই দিতে হবে। বেশ, তাহলে এই দায়িত্ব তুমিই নাও। আর দায়িত্ব নিয়ে মহারাজকে ডোবাও। কি হলো উজির, তুমি যে বললে ফতোয়া পাঠালেই শস্যদানা হুড়হুড় করে চলে আসবে? এই তো জাহাপানা, এই এলো বললে। এই বলেই তো তুমি দুদিন কাটিয়ে দিলে, কিন্তু এখনো তো কারোর পাত্তাই নেই। এই তো এক এক করে আসছে, এই যে আসছে 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 আসছে, দেখুন দেখুন দেখুন। যাক, খাম্বাস তবু তোমার মুখ রেখেছে দেখছি। নাও এবার জলদি জলদি মাল খালাস করার ব্যবস্থা করো দেখি। সে তো করবই, একেবারে গুনে গুনে নামাবো। তবে শুধু নামালেই হবে না, বস্তা ভরে কি পাঠালো সেটাও দেখে নিতে হবে। আপনি বরং এই ফাঁকে একবার পরীক্ষা করে নিন জাহাপানা। হ্যাঁ, তাই ভালো। হাবি জাবি সব ভরে আবার গোজামিল করে দিল কিনা দেখি। আরে এ কি, যা ভেবেছি ঠিক তাই। চালে ডালে মিশে এ তো একেবারে খিচুড়ি করে ফেলেছে। কি করব হুজুর বলুন, মুর্শিদাবাদে আসার সব রাস্তাই তো একদম খারাপ। বেশ বেশ, খুব করেছো। এখন বস্তাগুলো নামিয়ে দিয়ে ঘরে ছেলে ঘরে ফিরে যাও। খাম্বাস তো এলো, কিন্তু বাকিগুলো কোথায় গেল? আসছে জাহাপানা আসছে, তবে আসতে গিয়ে আবার কোথাও তালগোল পাকিয়ে ফেললো কিনা কে জানে। খাম্বাজের পরে বর্ধমানও আসছে দেখছি।
আসতে তো হবেই, না এসে যাবে কোথায়? ইস, এ কি, এ তো দেখছি একেবারে মাখামাখি করে এনেছে। দেখুন বোধহয় আবার সেই একই গান শোনাবে। না না, গান নয়, আর একটু হলেই গাড়ি উল্টে প্রাণটাই যাচ্ছিল। এদিকে রাস্তার যা অবস্থা। চালাতে না জানলে রাস্তার দোষ। নেহাত নেহাত আমার মনটা আজ ভালো আছে, না হলে তোমাকে কান ধরে ওঠবোস করাতাম। কি করব হুজুর, তাড়াতাড়ি করে আসতে গিয়েই তো সব উল্টে পড়ে গেল। তারপর কোনো রকমে ওই সামলে নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব করেছো, এনে একেবারে জাহাপানাকে যাকে বলে কিনা উদ্ধার করে দিয়েছো। একে একে তো সবাই আসছে, কিন্তু কই কৃষ্ণনগরের তো পাত্তা নেই। সেটাই তো দেখছি। তবে আপনার ফতোয়া না মানলে ওদের কপালে দুঃখ আছে, সেটা আর কি বলে দিতে হবে? দেখি আর একটু অপেক্ষা করে দেখি, তারপর না হয় কাল কাঠি যা নাড়া নাড়বো। কি খবর কি গোপাল? নবাবকে শান্ত করা গেল? এদিকের কাজ সব সারা, গাড়িও বোঝাই করে এগিয়ে গেছে, টুকটুক করে ঠিক নবাবের কাছে পৌঁছে যাবে। এখন কি টুকটুক করলে হবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক থেকেই খবর পাচ্ছি, সবাই এতদিনে মুর্শিদাবাদে পৌঁছে গেছে। সে কি? তাহলে তো আমাদের ওপর নবাবের খাঁড়ার ঘা পড়লো বলে। এখনো কেন পড়েনি সেটাই ভাবছি। তাড়াতাড়ি করে গন্ডগোল করার থেকে ধীরে সুস্থে গিয়ে মন জয় করাই তো ভালো মহারাজ। মন জয় করতে গিয়ে নবাবের ধমক খাবার ভয়টাও তো হচ্ছে গোপাল। না 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 না, এখন থেকে ভয় পেয়ে কি লাভ? তার থেকে গোপাল যা বলছে তার উপরই ভরসা না হয় রাখো। সে না হয় হলো মহারাজ, কিন্তু কিন্তু বিপদ যদি হয় তবে কি গোপাল সামলাবে? হ্যাঁ হ্যাঁ, যাবে যাবে, সব জানতা গোপালই যাবে নবাবকে ঠান্ডা করতে। না, গতিক তো সুবিধের ঠেকছে না। মন্ত্রীমশাই যেন সব ব্যাপারটাই আমার উপরে ছেড়ে দিতে চাইছেন। কি হলো গোপাল? আরে ভাবছো কি বলো তো গোপাল? ধীরে সুস্থে গেলে কি কোনো বিপদের কারণ আছে? না না, তেমন কিছু নয়, তবে তাড়াহুড়ো করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে মহারাজ। তার থেকে যেমন যাচ্ছে যেতে দিন। ওহ, কপাল যদি ভালো থাকে তবে নিজের পেঁচেই গোপালকে ফাঁদে ফেলা যাবে। না 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 না, আমি কিছুতেই আর ধৈর্য ধরতে পারছি না। সবাই চলে এলো, কিন্তু কৃষ্ণনগরের তো কোনো পাত্তাই নেই। না 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 জাহাপানা, ওই যে মনে হচ্ছে গাড়ি এসে পড়েছে। বেশ, আসতে দাও একবার নাগালের মধ্যে, তারপর দেখাচ্ছি। বলি আর কত সময় নেবে? তোমার জন্য কি সময় উল্টো দিকে ঘুরবে নাকি? আগে গাড়ি ভর্তি বস্তা আছে, আসার আগে ওই গোপাল দাদাই তো পরামর্শ দিল গাড়ি নিয়ে যেন তাড়াহুড়ো না করি। তবে দেরিতে হলেও মাল কিন্তু একদম ঠিকঠাক এসেছে জাহাপানা। তাই তো দেখছি কৃষ্ণচন্দ্র তাড়াহুড়ো না করে সমস্ত শস্যের খাজনা সুস্থভাবে পাঠিয়েছে। এখন তো আচ্ছা জানলায় পড়লাম, না পারছি পুরোপুরি খুশি হতে, না পারছি ভালো করে রাগ দেখাতে। সত্যি সত্যি জ্বালাতনই বটে। না উজি না, কয়েকদিন ধরেই মনটা কেমন আনচান আনচান করছে, আসলে কিছুতেই মাথাটা খাটাতে পারছি না। তাহলে থাক না, শুধু শুধু সুস্থ মাথাকে অসুস্থ করে কি লাভ জাহাপানা? লাভ আছে উজি, লাভ আছে বই কি। কিভাবে কৃষ্ণচন্দ্রকে বিপদে ফেলা যায় সেটা আমাকে ভাবতেই হবে। ও এই কথা, তাহলে এই কথা ভেবে ভেবেই আপনার মনটা খচখচ করছে। হ্যাঁ, বেশ কয়েকদিন হয়ে গেল গরুর গাড়ি বোঝাই করে বস্তাও চলে এলো, কিন্তু কৃষ্ণচন্দ্রকে ঠিক বেকায়দায় ফেলতে পারলাম না। তবে আমার পরামর্শ যদি নেন তাহলে কিন্তু একটা
একটা উপায়ে খুব সহজেই বেকায়দায় ফেলতে পারবেন। জানোই যখন তখন কিন্তু কিন্তু না করে বলো উপায়টা কি? আগে জাহাপানা, আমি বলছিলাম আপনি বরং একটা ঘোষণা করে দিন যে খাজনা পেয়ে আপনি মহা খুশি, তাই এই একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। সে না হয় করলাম, আর তাতে তাতে সবাই যোগদান করলো, তারপর আরে আরে তারপরেই তো আসলে মজা। কৃষ্ণনগরের গরুর গাড়ি ঢিকিস ঢিকিস করে সবার শেষে আসবে। আর প্রতিযোগিতা হেরে বেশ বড় সড় শাস্তি পাবে ও। সাবাস সাবাস সুজিত, আচ্ছা একটা ফোন দিয়ে এঁটেছো বটে। যাক বাবা, এই যাত্রায় মনে হচ্ছে নবাবকে ঠান্ডা করা গেছে। তবে নবাব যে সত্যি সত্যি এত সহজে শান্ত হয়ে যাবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। আমি কিন্তু গোড়াতেই ভেবেছিলাম মহারাজ, গোপাল যখন আছে তখন ঠিক সামলে দেবে। বটে, এখন কাজ মিটে যেতে উল্টো গান গাওয়া হচ্ছে। আরে তুমি আবার কি বিড়বিড় করছো গোপাল? বিড়বিড় কোথায় করছি মহারাজ? মন্ত্রী মশাই গান গাইছেন আর আমি তাল দিচ্ছি। নবাবের পত্র আছে মহারাজ। ও, নবাব কি খুশিতে গদগদ হয়ে একেবারে চিঠি পাঠিয়ে দিলেন? মনে তো হচ্ছে কোনো সুখবরই এসেছে। মানে খবরটা তেমন খারাপ নয়। নবাব নাকি একটা গরুর গাড়ির প্রতিযোগিতার আয়োজন করেছেন। উমা, প্রতিযোগিতা! আহা, কি মজা! এতে অংশগ্রহণ করবে নবাবের অধীনস্থ বাংলার সমস্ত রাজ্য। যে রাজ্য এই প্রতিযোগিতায় প্রথম হবে তাদেরকে আগামী 3 বছরের জন্য শস্যের খাজনাও মকুব করা হবে। হ্যাঁ, তাহলে আর কি 3 বছরের জন্য ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন মহারাজ। শুধু এটুকু শুনে লাফালে হবে, তার সঙ্গে ছোট্ট আরেকটা শর্তও যে আছে। নবাব এটাও বলে পাঠিয়েছেন, যে রাজ্য সবার শেষ হবে তারা 3 বছরের শস্যের খাজনা একসাথে দেবে। নবাব যখন চিঠি পাঠিয়েছে তখন প্রতিযোগিতায় অংশগ্রহণ তো করতেই হবে। আচ্ছা, যাতা কোলে পড়া গেল বটে। এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ। কি আর করবেন মহারাজ, নবাবের মুখে হাসি ফোটানোর জন্যে গরুর গাড়ি নিয়ে তো ছুটতেই হবে। তবে এমনটা যে হবে সেটাও তো আমি আগেই বুঝে গিয়েছিলাম মহারাজ। আর এসবের জন্য দায়ী ওই গোপাল। গোপাল আবার এর মধ্যে কোথা থেকে এলো? ওই তো গোলমালটা পাকিয়েছে। গোপালের পরামর্শে গাড়োয়ান যদি গরুর গাড়ি নিয়ে ধীরে ধীরে না যেত তাহলে নবাব আমাদেরকে কিছুই বলতো না, আর এই ঝামেলাতেও আমরা জড়াতাম না। কিন্তু এখন উপায় কি? কিছু তো একটা করতে হবে। উপায় যদি কিছু থাকে তবে তা গোপালই বার করতে পারে। তাহলে এবার তুমি কিছু একটা করো গোপাল। কি বিপদে পড়লাম রে বাবা। বেশ, তবে আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ, দেখি প্রতিযোগিতায় জেতার জন্য কি করতে পারি। না 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 না, আমি কোনো কথা শুনবো না। যে করেই হোক এই প্রতিযোগিতায় আমাদেরকে জিততেই হবে। কয়েকদিন বলে এখন তো দেখছি গোপাল দিনের পর দিন ডুব দিচ্ছে। না 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 না, গতিক তো সুবিধে ঠেকছে না। আপনি বলেই গোপালের ওপর ভরসা করেছেন। আপনি লিখে রাখুন মহারাজ, ওই টেকো আপনাকে ডুবিয়ে ছাড়বে। কিন্তু এখন যদি কোনো উপায় না বের হয় তাহলে যে প্রতিযোগিতায় সেটা মাথায় উঠবে। কোনো উপায় বার করতে পারেনি বলেই তো গোপাল আর মুখ দেখাচ্ছে না মহারাজ। কিন্তু গোপাল তো এভাবে মুখ লোকানোর লোক নয়। হাতি ঘোড়া গেল তাল, গোপাল বলে কত জল। উমা, গোপাল আবার জল মাপবে নাকি? মাপামাপি পরে হবে, তবে আমার কাছে পাকা খবর আছে। আশেপাশের রাজ্যের রাজারা গরুর গাড়ির চাকায় তেল লাগিয়ে একেবারে সড়গড় করে ফেলেছে। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে নবাবের কাছে 3 বছরের খাজনা একবারে দেওয়া ছাড়া আর কোনো উপায়ই নেই।
এখনই কি এইভাবে হাল ছেড়ে দেওয়াটা ঠিক হচ্ছে? হাল ছাড়তে ইচ্ছে না করলে থাকো ওই টেকোর জন্যে হাফ ইত্যাস করে বসে। তবু গোপাল এইভাবে সিধিয়ে গিয়ে কি ঘোট পাকাচ্ছে সেটা আমাকে জানতেই হবে। হ্যাঁ, আমি এক্ষুনি প্রহরী পাঠিয়ে গোপালের খবর নিচ্ছি। আমার সঙ্গে লুকোচুরি খেলা আমি বার করছি। না, আজ কদিন ধরেই ভাবছি, কিন্তু এত ভেবেও তো তেমন সুবিধে করতে পারছি না। বলি বুড়ো বয়সে তোমার এ কি ভীমরতি, হ্যাঁ? কাজ নেই, কম নেই, শুধু একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করছো, হ্যাঁ? আহা, করছে কি সাধে? শরীরটা চললে তবে তো বুদ্ধিটাও খুলবে। কিন্তু এমন ভাবে চললে যে দুদিন পরে পেটে দানা পানি পড়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ও তোমার যত সব অলক্ষণে কথা। বলি কানের কাছে এমন ভেজর ভেজর করলে কি বুদ্ধি খোলে? তোমার ওই বুদ্ধি তোমার কাছেই রাখো। তা তো বলবেই, ওই বুদ্ধি ভেজেই তো পেট চলছে নাকি? খবরদার খবরদার, খাওয়া নিয়ে কোনো খোটা দেবে না। হ্যাঁ, নাও খেলা সামলাও। তোমাকে আবার কে খুঁটলো? এই শোনো, এই আমি আছি বলেই না তোমার দুবেলা দুমুঠো জুটছে, না হলে হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে গেলেও পেটে দানা পানি পড়তো না। কি বললে? হেঁটে হেঁটে জুতো ক্ষয়ে যেত? তাই তো, তাই তো, জুতো তো ক্ষয়ে যাবারই কথা, কিন্তু জুতো ক্ষইলেও পা তো ক্ষয় না। সাধে কি বললাম, ভীমরতি হয়েছে, সব ছেড়ে দিয়ে এবার জুতো নিয়ে পড়লো। তোর পড়িনি গিন্নি, পড়িনি, বরং মনে হচ্ছে উঠে দাঁড়িয়েছি। তুমি আমার বুদ্ধি খুলে দিয়েছো গিন্নি। না না, এই ব্যাপারে এই বিজ্ঞানীর সাথে এক্ষুনি একটা আলোচনা করা দরকার। এই তো বিজ্ঞানী দেখছি কাজের মধ্যেই আছে। কি আর করব গোপাল, কর্মই যে জীবন, কাজ তো করে যেতেই হবে। সে তো করতেই হবে, তবে তার সঙ্গে যে মনের মধ্যে জমে থাকা প্রশ্নের উত্তরও দিতে হবে। মনের মধ্যে প্রশ্ন, সে তো খুবই ভালো কথা। হুম, প্রশ্ন হলেই তো উত্তর আসবে। প্রশ্নই তো হলো আবিষ্কারের মূল কথা। কিন্তু কিন্তু তোমার প্রশ্নটা কি গোপাল? আমার প্রশ্ন গরুর গাড়ির চাকা নিয়ে। ও বাবা, চাকা? তেমন কোনো আঁকা বাঁকা প্রশ্ন করবে না তো? না না না, বাঁকা নয়, বাঁকা নয়, একেবারে সোজা। বেশ, তাহলে প্রশ্নটা করে ফেলো। বলছিলাম যে কাঠের চাকার ওপরে লোহার বেড়ি লাগানো হলে গাড়ির চাকা শক্তপোক্ত হয় নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, হয় বই কি, কিন্তু তার জন্য তো গাড়ির গতিও কমে যায়। তাহলে গাড়ির গতি বাড়ানোর উপায় কি? সহজ কথায় বলতে, গতি বাড়াতে হলে চাকার উপরে ঘর্ষণ কমাতে হবে। ওরে বাবা, তাহলে তো এমন কিছু করতে হবে যাতে লোহার উপরে সরাসরি আঘাত না লাগে। এই তো, কত সহজেই সবটা বুঝে গেলে। কিন্তু লোহার উপরে আঘাত করবে কি করে বলো তো? আরে সেটাই তো বলতে এলাম। পা যেমন চামড়া দিয়ে মোড়া থাকে, তেমনি লোহাটাকেও যদি মুড়ে দেওয়া যায়, না মানে জুতোর চামড়াই যদি ওর ওপর ব্যবহার করা হয়। এই চমৎকার চমৎকার গোপাল, চমৎকার। ও, ভেবে ভেবে আচ্ছা একটা উপায় বের করেছে তো। চমৎকার চমৎকার। উপায় যখন বেরিয়েই গেছে, তখন আর দেরি করা ঠিক হবে না। ঠিক কি বেঠিক সেটা তো মহারাজ ঠিক করবে নাকি? চলো, এখন তোমাকে ধরে মহারাজের কাছে নিয়ে যাবার হুকুম হয়েছে। না না ভাই, আর ধরারও দরকার নেই, বাঁধারও দরকার নেই। আমি নিজে নিজেই মহারাজের কাছে যাব আর গরুর গাড়ির প্রতিযোগিতা জেতার গোপন ফন্দিটা ফাঁস করব। সব রাজ্য থেকেই তাহলে গরুর গাড়ি এসে হাজির হয়েছে। হ্যাঁ জাহাপানা, সবাই তো প্রতিযোগিতা শুরু করবার অপেক্ষায় একেবারে আনজান করছে। না 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 না, তাহলে আর দেরি করা ঠিক হবে না। কি বলো কৃষ্ণচন্দ্র? শুরু করে দিলেই হয়। সে তো বটেই, এমনিতেও তো তুমি গোহারান হারবে, আর অমনিতেও তাই। গোপালের বুদ্ধিতে চললে যা হয়, শেষে মান সম্মান নিয়ে কৃষ্ণনগরে ফিরতে পারলে হয়। সম্মান থাকলো না গেল, সেটা আর একটু পরেই পরিষ্কার হয়ে যাবে মন্ত্রী মশাই। ওহ, গোপাল দেখছি এখনো হাল ছাড়তে রাজি নয়। হাল বেহাল হলে মানুষ এমন কথাই বলে, এতে তো দোষের কিছু নেই জাহাপানা। বেশ, তাহলে প্রতিযোগিতা শুরু হোক। আরে আরে আরে, এ কি
এই কৃষ্ণচন্দ্রের গাড়ি সবার আগে ছুটছে, ব্যাপার কি? হ্যাঁ, এটা কি স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, না না না, গায়ে একটা চিমটি কেটে দেখি। হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ছুটছে ছুটছে মহারাজ, উঁচু নিচু সব বাধা পেরিয়ে আমাদের গাড়ি সবার প্রথমে। কিন্তু এমন চমৎকার কি করে হলো মহারাজ? আরে বাবা, এসবই হচ্ছে গোপালের কামাল। গোপালই তো গরুর গাড়ির চাকার লোহার বেড়ির উপরে মুচিকে দিয়ে চামড়ার একটা আস্তরণ লাগানো করালো। আর তাতেই কৃষ্ণনগরের গাড়ি সবার আগে দৌড় শেষ করে বাজি মাত করলো। আর খাম্বাজ রাজ্যের গাড়ি সবার শেষে। ও, এবারও গোপাল হারাবাজি জিতে নিয়ে চলে গেল। আমাদের ব্যাপারটা একটু ভাবুন না বানা, 3 বছরের খাজনা একসাথে দিতে হবে। আমরা যে সর্বশান্ত হয়ে যাব জাহাপানা। এবারের মতো খাজনা মুকুব করে দিন জাহাপানা। আরে চুপ করো। এই দোনা তো ফ্যান ফ্যান করে। হ্যাঁ, জাহাপানাকে কে সামলায় তার ঠিক নেই, তার মধ্যে উনি আবার কান্না জুড়ে বসলেন। ও জীবন বড়ই বিচিত্র জাহাপনা, কারোর মুখে হাসি আর কারোর চোখে কান্না। তাহলে রথযাত্রা তো প্রায় চলেই এলো। মন্ত্রী, জোগাড় পাতি কত দূর কি হলো? মহারাজ, এইবার তো আমি ঝাড়া হাত পা, কারণ এইবার হিসেব মতো রথ সাজানোর দায়িত্ব পড়েছে ওই গোপালের কাঁধে। তাই নাকি? তাহলে গোপাল, এই বছর রথের দায়িত্ব তোমার কাঁধে। আগে হিসেব তো তাই বলছে মহারাজ। হ্যাঁ মহারাজ, আপনার নিয়ম অনুযায়ী গোপাল বাদে রাজসভার সকলেরই একবার করে দায়িত্ব সামলানো হয়ে গেছে। হ্যাঁ, গোপালই শুধুমাত্র বাকি, তাই এই বছর সম্পূর্ণ দায়িত্ব গোপালের। বেশ বেশ বেশ, তাহলে গোপাল, রথ তৈরির কাজ শুরু করে দাও। হাতে তো আর বেশি দিন সময় নেই। হ্যাঁ মহারাজ, আমি ভাবছি কাল থেকেই রথ সাজানোর কাজ একেবারে শুরু করে দেব। গোপাল, একটা কথা মনে রেখো, এ কিন্তু রাজবাড়ির রথ, সেই বুঝেই সাজাবে। তুমি আবার কিপটেমি করে হাতের সামনে যা পেলে তাই দিয়েই রথ সাজাবে না, কেমন? আপনি না বললে মনে হয় আমি জানতে পারতাম না যে এটা রাজবাড়ির রথ। দেখেছেন মহারাজ, দেখেছেন, গোপালকে কোনো কথা বলার জো নেই, সব কথাতেই ওর উত্তর দেওয়া চাই। গোপাল কিন্তু খুব পেকে গেছে। মন্ত্রী, তুমি একটু চুপ করো তো। গোপাল ঠিক নিজের কাজ সামলে দেবে। আচ্ছা, আজকের মতো সভা এখানেই শেষ হল। সবাই এখন এসো তো, এসো। না না, হাতে আর বেশি সময় নেই, যা করার এই কয়েকটা দিনের মধ্যেই করতে হবে। কিন্তু একা হাতে এত কাজ সামলানো তো মুশকিল হয়ে যাবে। দাদু, রাজসভা থেকে ফিরলে নাকি? হ্যাঁ রে, তা তোরা এদিকে কি করছিস? আমরা তো এইখানে খেলতে এসেছিলাম। ও দাদু, তুমিও খেলবে নাকি আমাদের সাথে? আমার কি আর খেলার বয়স আছে রে? ও শোন শোন শোন, তোদের সাথে দেখা হয়ে ভালোই হলো বুঝলি। সামনেই তো রথযাত্রা, এইবার রথ সাজানোর সমস্ত দায়িত্ব পড়েছে আমার উপর। হ্যাঁ, কিন্তু একা হাতে এত কাজ সামলানো আমার পক্ষে মুশকিল হয়ে যাবে বুঝলি। দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা আছি তো, আমরা সব করে দেব। হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি, আমরা সবাই লক্ষ্মী ছানা, আমরা দাদুর লাঠি। উফ, তোরা আমায় বাঁচালি। আচ্ছা তাহলে শোন শোন, আজকে বিকেলে তোরা আমার বাড়িতে চলে আয়। হ্যাঁ, কিছু কিছু ওই রং বেরঙের জড়ি, শোলা কাগজ কিনতে যাচ্ছি। হ্যাঁ, সেগুলো কেটে কেটে নকশা তৈরি করতে হবে বুঝলি। আচ্ছা দাদু, আমরা বিকেল বেলায় চলে যাব। শুধু দিদাকে 10-12টা গরম গরম বেগুনি ভেজে রাখতে বলো। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, এখন তাহলে আমি আসছি রে। হ্যাঁ হ্যাঁ, এসো। বলো গোপাল দাদা, কি লাগবে? আমাকে ওই 10খানা মতো শোলা
আর গোটা কিছু জরির প্যাকেট আর ওই 10-12টা মতো কাগজের মালা আর 10টা রঙিন কাগজ দে। আচ্ছা গোপাল দাদা, দাঁড়াও, দিচ্ছি। দেখিস জিনিসগুলো যেন একদম ভালো হয়। রাজবাড়ির রথ সাজানো হবে কিন্তু, সেই বুঝে জিনিস দিবি, ঠিক আছে? আরে গোপাল দাদা, তুমি চিন্তা করো না, আমি একদম ভালো জিনিসই দেবো। এই দেখো। হ্যাঁ হ্যাঁ, কই দেখি দেখি। একদম ভালো জিনিস, খাসা জিনিস। তুমি নিয়ে যাও, দেখবে এটা দিয়ে যখন রথ সাজাবে সবাই একেবারে চমকে রথের দিকে তাকিয়ে থাকবে। বুঝলাম। তা কত দিতে হবে শুনি? তোমার কাছে আর বেশি চাইতে পারি? তুমি আমাকে ওই 20 মোহরই দাও। আচ্ছা আচ্ছা, এই নে ধর, দে জিনিসগুলো দে দেখি। এই নাও। হ্যাঁ, সাবধানে, দেখো ভেঙে না যায়। হ্যাঁ হ্যাঁ। ওই গগিনি, কোথায় গেলে গো? আসছি আসছি। আরে তাড়াতাড়ি এসো, দেখো কত কিছু নিয়ে এসেছি। ও মা, এগুলো কি গো? এখানে জরি, রঙিন কাগজ, কাগজের মালা আর শোলা আছে। হ্যাঁ গো, এইগুলো দিয়ে কি হবে? আরে এই বছর তো রাজবাড়ির রথ সাজানোর দায়িত্ব আমার উপর পড়েছে, তাই এগুলো কিনে আনলাম রথ সাজানোর জন্য। ও মা, তুমি রথ সাজাবে? হ্যাঁ গো, তুমি একা পারবে? একা না তো, আমার নাতি নাতনিরা আসবে আমাকে সাহায্য করতে। ও, পুঁটি ন্যাপলা উল্টে ওরা আসবে, তাহলে তো ওদের জন্য কিছু খাবার বানাতে হয়। কিন্তু কি বানাই? ওরা বলে দিয়েছে বেগুনি ভেজে রাখতে, এসে খাবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে ভাজছি। যাও যাও যাও, একটু একটু মুচমুচে করে ভেজো, কেমন? হ্যাঁ গো, এমন মুচমুচি করে ভাজবো যে কামড় দিতেই গোটা কৃষ্ণনগর একেবারে কেঁপে উঠবে। হ্যাঁ। ও কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে রে। এই ফুরফুরে হাওয়ার সাথে এই মুড়মুড়ে বেগুনি, এক কথায় অসাধারণ। অগিন্নি, আরো কয়েকটা বেগুনি দিয়ে যাও তো। এই নাও, এই কি রে ন্যাপলা পুঁটি উল্টে, তোরাও নিয়ে নিয়ে, ঠান্ডা হয়ে যাবে তো। আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি বেগুনিগুলো খেয়ে নে। হ্যাঁ দাদু, আসছি। এইদিকে আমার কাজও হয়ে গেছে। এই নে এই নে, খা খা। উফ, বেগুনিগুলো দারুণ হয়েছে দিদা। দাঁড়া দাঁড়া, আমি আরো কয়েকটা বেগুনি ভেজে নিয়ে আসি। হ্যাঁ। বৃষ্টি চলে এলো যে। হায় হায় হায়, সব যে ভিজে গেল। ও ওরে পুঁটি, শোলাগুলো ধর ধর। দাদু, সব যে ভেঙে গেল। এই যা 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 যা, গেল গেল গেল, সব ভেঙে গেল। এইবার কি হবে দাদু? আবার তো সব নতুন করে করতে হবে। সব গেল। তোমরা ঘরের ভেতরে বসে এই কাজটা করতে পারলে না? কি করে বুঝবো বলো তো গিন্নি, এইভাবে হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে আসবে? এই জন্যই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। হ্যাঁ। ওফ গিন্নি, এখন তোমার বক্তৃতা বন্ধ করে আমাদের সাথে সাজানো সরঞ্জাম উদ্ধার কাজে লেগে পড়ো। সবই তো গেছে, আর কিছু করার নেই। হ্যাঁ। কি বলছো গোপাল? রথ সাজানোর সমস্ত সরঞ্জাম বৃষ্টির জলে ভিজে গেছে? হ্যাঁ মহারাজ, আবার যে নতুন করে সব কিনবো তাও সম্ভব না, আমার হাত একদম খালি। মহারাজ, এই বিষয়ে আপনি যদি কিছু সাহায্য করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কত মোহর লাগবে সেটা বলো। বেটা তো দেখছি মহারাজের থেকে অর্থ হাতানোর ভালোই মতলব করেছে, কিন্তু এই মন্ত্রী থাকতে তো আমি সেটা তোমাকে করতে দেব না গোপাল, কিছুতেই না। মহারাজ, গোপালকে দমিয়ে দেওয়ার এটাই একটা মোক্ষম সময়।
সব সময় ও নিজের বুদ্ধি জাহির করে না, এখনো নিজের বুদ্ধি বের করে রথটা সাজাক, দেখুন কেমন পারে। আপনি ওকে এক আনাও দেবেন না মহারাজ। মন্ত্রী, এই কথাটা তো তুমি একদম ঠিক বলেছ। ভালো সময়ে ভালো কথা মনে করানোর জন্য তোমাকে পরে আমি একটা উপহার দেব। যাক, গোপালের পশ্চাতে কাঠি করাও হয়ে গেল, আবার মহারাজের থেকে উপহারও পাবো। বাবা, এই না হলে কৃষ্ণনগরের মন্ত্রীর বুদ্ধি। ইয়ে মানে এই মুহূর্তে আমি তোমাকে কোনো অর্থ দিতে পারছি না গোপাল, কারণ রাজকোষ একেবারে ফাঁকা হয়ে আছে। তুমি যেভাবে পারো অর্থে জোগাড় করে রথটা সাজাবার ব্যবস্থা করো। কিন্তু মহারাজ, আমার কাছে তো এখন কোনো অর্থ নেই, একেবারে ফাঁকা। জোগাড় করো গোপাল, কৃষ্ণনগরের প্রসিদ্ধ ভাঁড় গোপাল বলে কথা। তোমার তো অনেক বুদ্ধি গোপাল। হ্যাঁ গোপাল, মন্ত্রী তো ঠিক কথাই বলছে। তুমি একটু ভেবে দেখো, ঠিকই অর্থের জোগাড় করে নিতে পারবে। ঠিক আছে ঠিক আছে, আজকের মতো সভা এখানেই শেষ হলো। এই সব হয়েছে মন্ত্রীর জন্য। মন্ত্রী মহারাজের কানে নিশ্চয়ই কিছু ফুস মন্ত্র দিল, তা না হলে মহারাজ তো প্রথমে মোহর দিতে রাজি ছিলেন। মন্ত্রী ভেবেছে এইভাবে আমাকে কাবু করবে। কিন্তু মন্ত্রী মশাই, আপনি ঘুঘু দেখেছেন কিন্তু ফাঁদ দেখেননি। উফ, কি করে টাকা জোগাড় করবো? ও কিছুই তো উপায় খুঁজে পাচ্ছি না। হ্যাঁ গো, বলি তুমি এত চিন্তা করো না। এই না, হাতটা ধরো, এতে আমি বেশ কিছু অর্থ জমিয়েছি। তুমি এই অর্থ দিয়েই রথ সাজানো জিনিসগুলো কিনে আনো। না না গিন্নি, তোমার জমানো অর্থ আমি নিতে পারবো না। আরে বাবা, আমি কি আর তোমাকে দিচ্ছি নাকি? আমি এই অর্থ বাবা জগন্নাথের নামে দান করছি। তুমি আর না করো না। এই নাও, ধরো দেখি, ধরো। এই দেখো, তুমি যখন বাবা জগন্নাথের নামে দান করছো, তখন আমি আর কিছু বলবো না। তাহলে তাহলে আমি চট করে বাজার থেকে জিনিসগুলো কিনে আনি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরে গোপাল দাদা, তুমি বলো কি লাগবে? ওই আগের দিন রথ সাজানোর জন্য যা যা নিয়ে গিয়েছিলাম সেগুলি আবার দিয়ে দে। কেন গোপাল দাদা, কাগজের মালা কি কম পড়েছে? আরে না না, কালকে বিকেলে হঠাৎ করে ঝড় বৃষ্টি হলো, সব বৃষ্টিতে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে, বুঝলি? এ বাবা, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ আর বলে সর্বনাশ, একেবারে যাকে বলে ওই সাড়ে সর্বনাশ। যাই হোক, দে দে দে, তাড়াতাড়ি জিনিসগুলো দে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 সব দিচ্ছি সব দিচ্ছি। এই 20 মোহর তো আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই নে। ইস, এই বুদ্ধিটা যদি আগে করতে তাহলে আর এই সর্বনাশটা হতো না। হ্যাঁ, ঠিকই বলেছো গিন্নি। দাদুর আর কি দোষ? কাগজগুলোর ওপর বৃষ্টির জলগুলো পড়েই তো সর্বনাশটা হলো। জল, এই জলই যখন এত বড় ক্ষতি করলো, তখন এই জল দিয়ে এই জল তোলার মোহর তোলার একটা বন্দোবস্ত করতে হবে। কি গো দাদু, কোথায় হারিয়ে গেলে? কিছু বলছিস নাকি? বলছি, কোথায় হারিয়ে গেছিলে? তখন থেকে ডাকছি। দাদু নিশ্চয়ই মাথা থেকে কোনো বুদ্ধি বের করছিল। তুই একেবারে ঠিক ধরেছিস ন্যাপলা। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? কি বুদ্ধি? শোন তবে। রে, পারবি তো? এটা তো আমাদের যাকে বলি ওই বাঁ হাতের খেল দাদু। তুমি দেখো শুধু আমরা কাজটা কিভাবে করি। তাহলে ঠিক সময়ে কাজটা করে ফেলবি। একদম, তুমি নিশ্চিন্তে থাকো দাদু, কাজটা একদম ঠিক সময়ই হয়ে যাবে। মন্ত্রী মশাই, গোপালের বুদ্ধি দেখতে চেয়েছিলে না? এবার দেখবে গোপাল কি করতে পারে। নে নে নে, এখন আবহাওয়া ঠিক আছে, আমরা কাগজপত্র কেটে চল এবার রথটা তাড়াতাড়ি সাজিয়ে ফেলি। হ্যাঁ, চলো চলো।
হ্যাঁ গো, এই ভর দুপুরে চললে কোথায়? এই তো খেয়ে উঠলে, হ্যাঁ? একটু বিশ্রাম নিয়ে তারপরে যাও। এখন তো রথ টানার অনেক দেরি আছে। হ্যাঁ, না না, এখন বিশ্রাম নিলে চলবে না গিন্নি, অনেক কাজ আছে। তোমার মাথায় যে সারাদিন কি ফন্দি ফিকির চলে সেটা একমাত্র তুমি জানো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি বুঝলে। এমনিতে অনেক দেরি হয়ে গেল। সূর্য অস্ত যাওয়ার আগেই পুটির মাকে নিয়ে রথবাড়ি মাঠে চলে যাও, ওখান থেকেই রথ টানা হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক সময় চলে যাব। হ্যাঁ, ওই তো আমার নাতি নাতনিরা চলে এসেছে। সবাই তৈরি তো? কাজটা কিন্তু খুব মন দিয়ে করতে হবে। একদম দাদু। আর পুটি, পুকুরের পাঁক থেকে পচা কাঁদা এনেছিস তো? এই যে দাদু, একেবারে বালতি ভর্তি করে নিয়ে এসেছি। বেশ বেশ বেশ, তবে খুব সাবধানে কাজটা করতে হবে কিন্তু। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমরা এই সব কাজ করে করেই তো বড় হলাম, হাত একেবারে পাকা হয়ে গেছে। তাহলে আর দেরি করে লাভ নেই, তোরা তোদের গন্তব্যে পৌঁছে যা, আমিও আমার আসল জায়গায় পৌঁছে যাই। হ্যাঁ হ্যাঁ দাদু, ঠিক আছে ঠিক আছে। রাজবাড়িতে তো ঢুকে পড়লাম, এবার স্নানাগারের দিকে যাওয়া যাক। এই যে শোনো না, তোমাকে এক্ষুনি মহারাজ ওই রথ বাড়িতে যেতে বললেন। আমাকে? কিন্তু কেন? সে তো আমি জানি না, মনে হয় কোনো জরুরি কাজ আছে। তাছাড়া সবাই যখন রথ টানতে রথবাড়ি গিয়েছে, তুমি রাজবাড়িতে একা একা ভূতের মতন কি করবে বলো? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি। ও হ্যাঁ, তোমার একটা পোশাক মহারাজ আমাকে দিতে বলেছেন। কি? আমার পোশাক? আমার পোশাক আমি আপনাকে দেব কেন? এত কেনর উত্তর তো আমি দিতে পারবো না, মহারাজ যা বলেছেন তাই তোমাকে বললাম। এবার তুমি যদি একান্তই না দিতে চাও, তবে আমি মহারাজের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব। না 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 না, নালিশ করো না, আমি এক্ষুনি আমার একটা পোশাক দিচ্ছি। যাক, পোশাক পেয়ে গেছি, এইবার তাড়াতাড়ি পোশাকটা পরে নি। এই পোশাক পরে গিন্নির সামনে দাঁড়ালে গিন্নিও আমাকে চিনতে পারবে না। যাই, এবার আসল কাজটা সেরে ফেলি। ব্যাস, 2 বালতি জল ভরে একেবারে সাজিয়ে রাখলাম, ট্যাকে করে একটা তালা নিয়েই এসেছি। এবার ঝট করে স্নানাগারের দরজার বাইরে থেকে তালাটা দিয়ে দিই। স্নান, খাওয়া দাওয়া সব শেষ। উফ, অনেকটা দেরি হয়ে গেল। না, এইবার তাড়াতাড়ি রথ বাড়ির দিকে যেতে হবে। তবে যাই বলুন মন্ত্রী মশাই, এই গোপাল রথটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই হয়েছে কোনো রকম। এত প্যাঁচ কষলাম, তাও ওই বেটা ঠিক বুদ্ধি করে রথটাকে সাজিয়ে ফেললো। টেকোর একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। গোপালের বুদ্ধি আছে বলতে হবে। হ্যাঁ, এ কি সুন্দর সাজিয়েছে বলো তো। কি মন্ত্রী মশাই, মহারাজ এখনো আসছেন না কেন? এদিকে তো সূর্য অস্ত যেতে হাতে আর মাত্র 1 ঘন্টা সময় আছে। কি জানি, আরে বুঝতেই পারছি না মহারাজ কেন যে এত দেরি করছেন। পুটি, আমাদের দড়ি বাঁধা হয়ে গেছে, তুই তাড়াতাড়ি পাঁকের কাদাটা রাস্তায় ছড়িয়ে দে। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। কাজ শেষ। নে, এইবার সবাই যে যার জায়গা মতো ঝোপের আড়ালে লুকিয়ে পড়। কত দেরি হয়ে গেল। এই সেপাই, ওইদিকে সব তৈরি তো? হ্যাঁ মহারাজ, হয়তো এতক্ষণে সব তৈরি হয়ে গেছে, আর সবাই হয়তো চলেও এসেছেন। হ্যাঁ, চলো চলো চলো, আমারই অনেক দেরি হয়ে গেল। ওই তো মহারাজ আসছে। ন্যাপলা, তৈরি তো? একদম একদম। এ বাবা, কাদা! ছি 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 ছি, কি হলো? বাবা রে বাবা, কি গন্ধ! উঠুন মহারাজ, উঠুন, উঠুন।
ছি 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 ছি, এইবার কি হবে? এইভাবে আমি রথ টানতে যাব কিভাবে? ওহ, এমনিতেই তো এত দেরি হয়ে গেল, কি যে করি এখন? মহারাজ মহারাজ, আপনি তো ওই পুকুরে স্নান করতে পারবেন না। কাপড় জামা গামছা সব তো ওই রাজবাড়িতে। আপনাকে রাজবাড়িতেই ফিরে যেতে হবে। তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রাজবাড়িতে ফিরে চলুন। ওখানে স্নানাগারে স্নান করে তারপর না হয় রথ টানতে যাবেন। তুমি ঠিকই বলেছো সেপাই, এই কাদা নিয়ে তো আর রথ টানতে যেতে পারি না। চলো চলো, রাজবাড়িতেই ফিরে যাওয়া যাক। ওদিকে সূর্যাস্ত হয়ে গেলে তো রথ টানা শুরু করা যাবে না। উফ, বাবা কি গন্ধ! আমাদের কাজ শেষ। এই কারা যেন পালিয়ে গেল। বাচ্চাগুলো মনে হচ্ছে। সে কি? তার মানে ওই ছোট ছোট ছেলেগুলো আপনার সাথে এই রকম মজা করলো? একবার বাগে পাই, বেটাদের আচ্ছা করে ব্যবস্থা নেব। চলো চলো সেপাই, তাড়াতাড়ি পা চালিয়ে চলো। মহারাজ এখনো আসছেন না কেন? ঠিক আছে, আমি বরং একবার গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বরং একবার রাজবাড়িতে গিয়েই দেখুন মহারাজের এত দেরি হচ্ছে কেন। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। যাই, তাড়াতাড়ি করে স্নানটা করে ফেলি। এ কি, স্নানাগারের দরজায় তালা কেন? দাসী দাসী! এ কি মহারাজ, আপনার এই অবস্থা হলো কি করে? সেপাই বলল আপনি নাকি কাদায় পড়ে গেছেন। আর বলো না মন্ত্রী, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এদিকে স্নানাগারের দরজা তালা দিয়ে বন্ধ। ওহ, এবার আমি কি করব? ওইদিকে রথ টানার শুভ সময়ও তো পার হতে চললো। ঠিক সময়ে রথের দড়ি না টানতে পারলে অনিষ্ট হয়ে যাবে। আর এই কথা বলেছেন পণ্ডিত মশাই। মহারাজ কিছু একটা করুন। আরে কি করব, কিছুই তো বুঝতে পারছি না। কি করি সমস্যার সমাধান করব? এই তো দাসী, তুমি চলে এসেছো। নাও নাও, স্নানাগারের দরজা তালা খোলো। তা তো পারবো না মহারাজ। কি, তোমার গলাটা অন্যরকম শোনাচ্ছে যে? সে তো শোনাবেই, আমি তো দাসী ছদ্মবেশে আপনার আদরের গোপাল। ও গোপাল, আমার সঙ্গে এরকম তামাশা করো না। চাবিটা দাও, আমি স্নান করে রথ বাড়ি যাব, নইলে যে অনর্থ হয়ে যাবে সব। অনর্থ সামলাতে হলে অর্থ চাই। একদম 40 মোহর স্নানাগারে 2 বালতি জল ভরাই আছে। আপনাকে কোনো খাটাখাটনি করতে হবে না মহারাজ। কি, 2 বালতি জলের দাম 40 মোহর? মহারাজ আপনি গোপালকে 1 মোহরও দেবেন না। চুপ! বিপদের সময় তো কোনো কাজেই লাগতে পারো না, আবার বড় বড় কথা। গোপাল, ও গোপাল, তুমি যা চাও আমি তাই দেব। তুমি দরজা খুলে আমাকে স্নান করতে দাও। আগে মোহর, তারপর জল। এর মধ্যে তুমি যা চেয়েছো তার চেয়ে অনেক বেশি মোহর আছে। এইবার তালাটা খুলে আমাকে স্নান করতে দাও গোপাল। নিন মহারাজ, জল ঢেলে নিজেকে শুদ্ধ করে নিন। শান্তি। আর সময় নেই, এর মধ্যে মহারাজ না আসলে এই রথযাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। সবাই তো সেই কখন এসছে। চিন্তা নেই চিন্তা নেই, মহারাজ চলে এসেছেন। আরে ওই তো মহারাজ চলে এসেছেন, সাথে মন্ত্রী মশাই গোপাল দুজনেই আছে দেখছি। আমি সবার কাছে ক্ষমা চাইছি, একটু দেরি হয়ে গেল। মহারাজ, হাতে আর বেশি সময় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি রথের দড়িতে টান দিন, শুভ সময় যে পার হতে চললো। সবাই বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। গোপাল কিন্তু রথটা ভালোই সাজিয়েছে। সবই জগন্নাথের ইচ্ছে মহারাজ। দূর দূর, ভাবলাম গোপাল প্যাঁচে পড়ে যাবে, উল্টে মহারাজকে প্যাঁচে ফেলে মোহর আদায় করে নিল। মানে আমরা তো কিছুই বুঝছি না। ঠিক আছে, আমি তাহলে বলছি। এই জলই যখন এত বড় ক্ষতি করলো, তখন এই জল দিয়েই জল তোলার মোহর তোলার একটা বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, কাদা, কি করি সমস্যার সমাধান করব? এই তো দাসী, নাও স্নানাগারের দরজা তালা খোলো। আপনার আদরের গোপাল। তুমি দরজা খুলে আমাকে স্নান করতে দাও। আগে মোহর, তারপর জল। এইবার তালাটা খুলে আমাকে স্নান করতে দাও গোপাল। নিন মহারাজ।
গোপালের বুদ্ধি আছে বটে। সবই জগন্নাথের ইচ্ছে। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।